আমরা আজকে শুরু করব হচ্ছে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম বা কনস্ট্যান্ট গ্যাস এই কনসেপ্ট দিয়ে। মোলার স্পেসিফিক হিট এই কনসেপ্টটা কি সেটা একটু পড়ার চেষ্টা করব। তো মোলার স্পেসিফিক হিট এই জিনিসটা হচ্ছে এরকম যে ধরো আমাদের কাছে 1 মোল পরিমাণ গ্যাস আছে, তো সেই 1 মোল পরিমাণ গ্যাসের টেম্পারেচার যদি আমরা 1 কেলভিন বাড়াইতে চাই, ঠিক আছে, বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাই, তাহলে আমার যে পরিমাণ হিট লাগবে সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। এখন এই কাজটা করার সময় যদি আমার ভলিউমটাকে আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে আমি বলবো যে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট টেম্পারেচার বা ভলিউম। আর যদি এমন হয় যে এই কাজটা করার সময় আমার প্রেসারটা কনস্ট্যান্ট রাখলাম, তাহলে হবে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে সিম্পলি ব্যাপারটা কি? সিম্পলি ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমি আমার কাছে থাকা 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বাড়াইতে চাই বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে চাই, তাহলে সেজন্য আমার যে পরিমাণ তাপের দরকার হবে সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। ঠিক আছে? তো এখন এই কাজটা করার সময় যে আমি যে জিনিসটাকে কনস্ট্যান্ট রাখবো, ভলিউম কনস্ট্যান্টে রাখলে শেষে আমি বলবো এট কনস্ট্যান্ট ভলিউম। আর যদি প্রেসার কনস্ট্যান্ট রাখি তাহলে শেষে বলবো যে এট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে? তো এটাকে আসলে প্রকাশ করা হয় সিপি দ্বারা। যখন ভলিউম কনস্ট্যান্ট থাকবে তখন আমরা বলবো সিভি, আর যখন প্রেসার কনস্ট্যান্ট থাকবে তখন বলবো আমরা সিপি। ঠিক আছে? এখন দেখো এটার এককটা কি আসে। এককটা আসে হচ্ছে জুল পার মোল পার কেলভিন। ব্যাপারটা কিভাবে আসে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আমি বললাম যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য আমার যে পরিমাণ তাপের দরকার সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। আচ্ছা, তো এটাকে যদি আমরা সিম্পলি লিখতে চাই যে ব্যাপারটা আসলে কেমন দাঁড়ায়, যে পরিমাণ আমার তাপ লাগবে, মানে তাহলে তাপের এককটা তো কিউ, তাহলে সিপি বা সিভি আমি যেটাই লিখি সেটা সাথে কি থাকবে, 1 মোল পরিমাণ গ্যাস ইনটু 1 কেলভিন তাপমাত্রা। ব্যাপারটা তো এইরকমই, তাই না? কিউ ইজ ইকুয়াল টু সি ইনটু 1 মোল পরিমাণ গ্যাস 1 কেলভিন তাপমাত্রা। এখন যদি এরকম হয় যে 1 মোল না, সেটা হচ্ছে কয় মোল, ধরে নিলাম 5 মোল পরিমাণ গ্যাস, তখন অবশ্যই কি হবে, এইখানে আছে একটা 5 হবে। যদি এমন হয় যে না 1 কেলভিন না 5 কেলভিন, তাহলে এখানে একটা 5 হবে। ঠিক আছে? তো এখান থেকে তাইলে আমরা ইকুয়েশনটা নিয়ে আসতে পারি। সি এর ইকুয়েশন কি হবে? সি এর ইকুয়েশন হবে কিউ ডিভাইডেড বাই মোল কেলভিন। তাহলে একক কি হচ্ছে? জুল পার মোল পার কেলভিন। জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে আমাদের একক। এখন কথা হচ্ছে যখন আমরা করব কনস্ট্যান্ট ভলিউম হবে তখন দিব সিভি, আর কনস্ট্যান্ট প্রেসার হলে দিব সিপি। এবং আমরা কিছুক্ষণ পরে আসলে দেখতে পাবো যে সিপি আর সিভি এই দুটো হচ্ছে ডিফারেন্ট হবে। কিভাবে ডিফারেন্ট হবে সেটা আমরা সামনে পড়বো। তো আপাতত আমরা এইটুকু কনসেপ্টটা ক্লিয়ার রাখি। এই কনসেপ্টটা কি, যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াইতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার যে পরিমাণ তাপের দরকার হবে সেটা হচ্ছে হবে মোলার স্পেসিফিক হিট। ঠিক আছে? ক্লিয়ার এই কনসেপ্টটা? জি স্যার। এখন নিচে দেখো একটা কোশ্চেন আছে। কোশ্চেনে কি বলছে, শো দ্যাট দ্য চেঞ্জ ইন এনট্রপি অফ n মোল অফ এ পারফেক্ট গ্যাস is S2 minus S1 সমান সমান n CV এর লং, বিভিন্ন কিছু আছে। ঠিক আছে? তো এখন আমাদের এই কোশ্চেনটা একটু প্রমাণ করতে হবে। একটু আগে আমরা এনট্রপি পড়ছিলাম, তো সেই এনট্রপিটাই আমরা হচ্ছে এখন একটু বের করব, এনট্রপির একটা ইকুয়েশন বের করব। তো ধরে নেই যে আমাদের কাছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে n মোল পরিমাণ পারফেক্ট গ্যাস আছে। তো এনট্রপি মেজারমেন্ট করা হয়েছে রিভার্সিবল প্রসেসে। তো এখন আমি ধরে নিলাম ওই সিস্টেমে আমি যে পরিমাণ এনার্জি ট্রান্সফার করছি সেটা হচ্ছে ডিকিউ। তো ডিকিউ পরিমাণ এনার্জি ট্রান্সফার করার ফলে ওখানে ডিডব্লিউ পরিমাণ কাজ হয়েছে, এবং ইন্টারনাল এনার্জি যে পরিবর্তন সেটা হয়েছে কি পরিমাণ, ডিইউ পরিমাণ। আচ্ছা, এইটা যদি হয় তাহলে আমরা চিন্তা করি যে আমার অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমি কি লিখতে পারি, ডিইউ সমান সমান
du প্লাস dw, dq সমান সমান du প্লাস dw, এটা আমরা জানি, তাই তো? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স অনুযায়ী এটা আমরা বলতে পারি। তো যেহেতু এটা হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস, সো আমরা বলতে পারি এরকম dw সমান সমান pdv, এটা বলতে পারি না? জি স্যার। আচ্ছা, dw সমান সমান pdv, ওকে, তো এটা আমরা বলতে পারি। এখন কথা হচ্ছে তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো এরকম du সমান সমান du প্লাস pdv। এখন আমাদের যদি আমাদের কি বের করতে হবে, আমাদের এনট্রপি বের করতে হবে। তো এনট্রপি সমান সমান আমরা কি জানি? এনট্রপি সমান সমান জানি এরকম ds সমান সমান gq বাই t। এখন আমি একটা জিনিস করতে পারি যে এই সমীকরণের উভয় পাশে কি দ্বারা যদি ভাগ করে দেই তাহলে লেফট সাইডটা আমার এনট্রপি হয়ে যাবে, তাই না? জি স্যার। আচ্ছা, তো তাইলে তার মানে আমরা সঠিক জায়গাতেই আছি, কিন্তু কথা হচ্ছে du এর তো কোনো মান আমরা এখনো জানি না, তার মানে du এর একটা মান আমাদের বের করতে হবে। তো du এর মান যদি আমরা বের করতে চাই তাহলে দেখো আমাদের যে প্রমাণটা করতে বলছে সেই প্রমাণের মধ্যে কি দেয়া আছে, NCV দেয়া আছে, তার মানে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম, এটা দিয়ে আমাদের কোন একটা কাজ করতে হবে, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম যে আমাদের এখানে কনস্ট্যান্ট ভলিউমে মোলার স্পেসিফিক হিট নিয়ে কোনো কাজ করতে হবে, সিভি নিয়ে। তো সেটা যদি আমরা করতে চাই, একটু চিন্তা করো যে কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে আমাদের ফার্স্ট এক নাম্বার এই যে ইকুয়েশনটা, এই 2 নাম্বার ইকুয়েশন, এটা আসলে কেমন হবে? যেখানে ভলিউম কনস্ট্যান্ট, তার মানে কি সেখানে ভলিউমের কোনো পরিবর্তন হবে না, তার মানে জিভি সমান সমান কত হবে? 0। তাহলে আমার ওই ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে? এই প্রথম ইকুয়েশনটা dq সমান সমান du, pdv এর মানটা হয়ে যাবে 0, ঠিক আছে? আচ্ছা, এখন এই সময়টাতে gq এর মান কি হবে? মানে যখন এই cv মানে মোলার কনস্ট্যান্ট ভলিউম থাকবে তখন gq এর মান কি হবে? চিন্তা করো, মোলার স্পেসিফিক হিট এই জিনিসটা মানে কি যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বাড়াই তাহলে সেক্ষেত্রে আমার যে পরিমাণ তাপ দরকার হয় সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি এরকম না? dq সমান সমান আমি চাইলে লিখতে পারি কি এরকম dq সমান সমান cv, মানে 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন যদি বাড়াই তাহলে যে পরিমাণ তাপ দরকার হয় সেটাই তো cv, তাহলে dq সমান সমান cv আমি বলতে পারি। জি স্যার। আচ্ছা, এখন যদি এমন হয় যে যদি এমন বলতে আমাদের যে সিস্টেম সেই সিস্টেমে তো আর 1 মোল গ্যাস নাই, সেই সিস্টেমে আছে n মোল পরিমাণ গ্যাস, তাহলে আমার লিখতে হবে NCV, তাই না? জি স্যার। 1 মোলের জন্য যদি হচ্ছে শুধু সিভি হয়, আর n মোলের জন্য কি হবে? NCV। হ্যাঁ। আর 1 ডিগ্রি 1 কেলভিন টেম্পারেচারের জন্য যদি এটা হয় তাহলে DT কেলভিন টেম্পারেচারের জন্য কি হবে? NCV DT, কি ঠিক আছে? dq সমান সমান CVDT। আচ্ছা, তো তাইলে আমরা এই dq এর মান যদি NCVDT বসাই তাহলে ফাইনালি du এর মান আমরা কি পাচ্ছি? NCVDT, তাই না? তাহলে আমরা এটা পাচ্ছি। তো এটা যদি পাই তাহলে এই ইকুয়েশনটা আমরা চাইলে 2 নম্বরে বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের আসবে কি du সমান সমান gq সমান সমান NCVDT প্লাস pdv, তাই না? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? স্যার আচ্ছা, আমি একটু লেটে জয়েন করছি তো স্যার, এটা আসলে কিসের ইকুয়েশন করতেছি? বুঝি নাই কি বললাম। আমি স্যার একটু লেটে জয়েন করছি তো, মাত্র কারেন্ট আসলো। এটা স্যার কিসের ইকুয়েশন করতেছি আমরা? এটা হচ্ছে এনট্রপির জন্য আমরা মানে একটা সিস্টেমে এনট্রপির পরিবর্তন কি হবে সেটা বের করতেছি। আবার বলেন স্যার একটু। বললাম একটা সিস্টেমে এনট্রপির পরিবর্তন কেমন হবে সেটা বের করতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তোমরা যদি কেউ লিখতে থাকো তাহলে এই পর্যন্ত লিখো, দেন আমি এটাকে ক্লিয়ার করে দিব।
কেউ কি লিখতেছো? জি স্যার, লেখা কমপ্লিট। স্যার কিবোর্ডের এক চাপে স্যার লেখা কমপ্লিট। কিবোর্ডে এক চাপে লেখা কমপ্লিট ঘটনা হলো সত্যি, তাহলে আমি এটা মুছে দিই। আচ্ছা স্ক্রিনশট মারছে স্যার, আচ্ছা পুরা আমার মতন ফাঁকিবাজ। আচ্ছা, তার মানে জিনিসটা ছিল এরকম, dq সমান সমান ncv dt সমান সমান pdv, তাই তো? Okay. এখন p এর একটা মান আমার আসলে দরকার আছে। p এর মানটা কি হতে পারে? p এর মানটা হবে এরকম। আচ্ছা, আমরা জানি pv সমান সমান nRT, আদর্শ গ্যাসের সমীকরণ জানি, তাই না? জি স্যার। তো এখানে আমরা p এর মানটা বের করে নিয়ে আসছি। p is equal to nRT, এনআরটি নিচে ভি। তো এই p এর মানটা আমরা ওই ইকুয়েশনে বসাই। dq সমান সমান ncv dt প্লাস RT বাই dv, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এনট্রপির পরিবর্তনটা বের করা। তো এনট্রপির পরিবর্তনটা যদি আমরা বের করতে চাই তাহলে কি করা যাইতে পারে, এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা যেটা কাজ করতে পারি, সব সমীকরণকে টি দ্বারা ভাগ করে দিতে পারি। জি স্যার। ঠিক আছে, তো টি দ্বারা যদি ভাগ করে দেই তাহলে কি হবে? dq বাই t ncv dt বাই t, তারপরে কি হবে? এনআরটি নিচে ভিটি t dv বাই v, তাই তো? জি স্যার। তো t বাদ দিয়ে দিলাম, তাহলে থাকবে কি এই অবস্থা। তো আমি চাইলে এটাকে ইন্টিগ্রেট করে দিই, মানে এই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে দিই সব জায়গাতেই। যদি ইন্টিগ্রেট করি তাহলে এখানে একক কি হবে? এটা হবে t2 থেকে t1। t1 আচ্ছা, উল্টা লিখলাম। স্যার t2 উল্টা উপরে হবে না? হ্যাঁ, t1 থেকে t2, এটা হবে t1 থেকে t2, এটা হবে v1 থেকে v2। ওকে ওকে, তো এখন gq বাই t এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে ds। তো যেহেতু আমাদের এটা পরিবর্তন হয়ে গেছে, সো এককটাও পরিবর্তন হয়ে যাবে, মানে লিমিটটাও পরিবর্তন হয়ে যাবে। এখন হবে s1 থেকে s2। এখন এখানে কি হবে? ncv এই জিনিসটা হচ্ছে কমন, সামনে নিয়ে আসবে। এখন বলো dt বাই t এটাকে যদি ইন্টিগ্রেট করি কি হবে? t শুধু? না না, dt বাই t ইন্টিগ্রেট করলে কি হয়? হ্যাঁ স্যার, 1 1। না, এতদিনে ইন্টিগ্রেশনে এটা বললে হবে? স্যার কোনটাকে বলতেছেন, dt বাই t? dt বাই t এটাকে যদি ইন্টিগ্রেট করি কি হবে? 1/x ln t লন টি হবে স্যার, খেয়াল করি নাই। ln t ln t, ঠিক আছে? ln t কে যদি আমরা লিমিট বসাই t1 বাই t2, আচ্ছা, তারপরে প্লাস এখানে কি আসবে? nr, ওখানে কি আছে? dv বাই v। জি স্যার। dv বাই v মানে হচ্ছে ln v। ln v স্যার, এটাও ln v। ln v, এটা হবে v1 থেকে v2। ঠিক আছে, ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাইলে আমাকে বলো যে তোমাদের কি লেখা শেষ? জি স্যার। ডান। তাহলে যদি লেখা শেষ হয় তাহলে আমি কি করি? মুছে দিলাম। ওকে, তো আমাদের কি ছিল? s2 বাই s1, তার মানে জিনিসটা হবে s2 মাইনাস s1। আচ্ছা, আর এই পাশে ছিল ncv, তাই না? তারপরে ln t2 বাই t2 বাই t1, মানে ln t2 মাইনাস ln t1 কে তো ln t2 বাই t1 লেখা যায়, তাই না?
জি স্যার। তারপর ছিল এন আর লন লন v2 বাই v2 বাই v1 তাহলে ফাইনালি আমাদের আসতেছে এন, এটাকে যদি কমন নেই, সিভি লন t2 বাই t1 1 প্লাস আর লন v2 বাই v1 s2 মাইনাস s1। তাহলে আমি এখান থেকে ডিরেক্টলি বুঝতে পারতেছি যে যদি ইসের পরিবর্তন হয়, এনট্রপির পরিবর্তন হয়, এনট্রপির পরিবর্তন হচ্ছে s2 মাইনাস s1, সেখান থেকে যা হবে এবং সেটার ইকুয়েশনটা হবে এরকম n cv ln t2 বাই t1 প্লাস r ln v2 বাই v1। ঠিক আছে, জি স্যার। এ পর্যন্ত বুঝছি। ঠিক আছে এরকম এ পর্যন্ত বুঝলে তো আমাদের শেষ, মানে পড়াই শেষ। স্যার যদি প্রেসার কনস্ট্যান্টের ক্ষেত্রে যদি ইকুয়েশনটা হয় তাহলে কি সিভির জায়গায় শুধু সিপি বসাই দিব? না, প্রেসার কনস্ট্যান্টের ক্ষেত্রে যদি ইকুয়েশনটা আসে তাহলে ইকুয়েশনটা একটু ডিফারেন্ট হবে, মানে এই ইকুয়েশন হবে না। কারণ প্রেসার কনস্ট্যান্টের সময় তোমার হবে না, এই যে যেমন এখানে ভলিউম শূন্য হয়ে গেল, তখন ভলিউম শূন্য হবে না। শূন্য হবে না স্যার, এটাই বলতে চাইছিলাম। তাহলে তো চেঞ্জেস আছে, অন্য ইকুয়েশন আসার কথা স্যার। অন্য ইকুয়েশন আসবে। তার মানে কি স্যার যদি ম্যাথ আসে তাহলে মানে ম্যাথের ক্ষেত্রে বা প্রবলেমের ক্ষেত্রে কি শুধু মানে এই সিবি রিলেটেড মানে আয়তন রিলেটেড ডেটাই দেওয়া থাকবে সব সময়? রিলেটেডই দেয়া থাকবে। মানে আর একটা ব্যাপার, যেহেতু আমরা তোমাদের এটাই পড়াইলাম, সো এর বাইরে আসার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, এই ইকুয়েশনটা মানে এরকম কোশ্চেন আসতে পারে যে ইকুয়েশনটা ইয়া করো, মানে কি বলবো এটা। এই যে এখানে উপরে দেখো কোশ্চেনটা লেখা আছে যে শো দ্যাট দ্য চেঞ্জ ইন এনট্রপি অফ n mole of a perfect gas is s2 by s1 ln। যে শো দ্যাট এটা এরকম আসবে এক্সামে। হ্যাঁ, এরকম আসতে পারে। সর্বোচ্চ যদি টুকটাক কিছু চেঞ্জ করে দেয় সেটা তোমরা বুঝবা, সমস্যা নেই। তো এটা থেকে ম্যাথ আসবে কি টাইপের? আচ্ছা, এটা থেকে ম্যাথ কি টাইপের আসবে সেটা আমি দেখাচ্ছি। দেখো এই যে ম্যাথটা করে ফেলো, প্রবলেম 1। প্রবলেম 1টা করতে পারবে না? স্যার ক্লাস কি অফ আছে নাকি? না না না, আমি যে 1 নম্বর ম্যাথটা করতে বলছি। ও আমি হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেলাম, অনেক কষ্ট আবার ঢুকছি স্যার। না না, এই যে 1 নম্বর ম্যাথটা করতে বলছি। 1 নম্বর ম্যাথে কি বলছে? 1 নম্বর ম্যাথে বলছে calculate the increase in entropy of 2 gram of oxygen when its temperature is raised from 20 degrees Celsius to 100 degrees Celsius and its volume is doubled. CV is equal to 25.5 joule per mole per Kelvin, R is equal to 8.31 joule per mole per Kelvin. এটা করে ফেলবো এখন হ্যাঁ, উপরে এই সূত্রটা ইউজ করো, স্যার পারবো উপরে এই ইনশাআল্লাহ। সূত্রটা ইউজ করে এই ম্যাথটা। এখন আমাকে বলো এখানে বের করতে হবে কি? স্যার এনট্রপি চেঞ্জেস স্যার। জি স্যার, এনট্রপি চেঞ্জ মানে ডেল এস বের করতে হবে। আচ্ছা, ডেল এস বের করতে হবে। n এর মান কত? এন এর মান স্যার এখানে 1/16। 1 কেন? 1/16 কেন? 1/16 হবে কারণ আমরা জানি হচ্ছে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32 আর 32 ভর দেওয়া আছে আর হচ্ছে উপর 2 হচ্ছে গ্রাম। 2। তাহলে প্রদত্ত ভর বাই আণবিক ভর আমরা মোল সংখ্যা n এর মান পেয়ে ভাগ যাব। দেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে 2 দিয়ে 36 টা ভাগ দিলেই তো 1/16। 2 দিয়ে 32 কে যদি আমরা ভাগ করি তাহলে এটা হবে 1/16। আচ্ছা, এই ম্যাথে এইটাই হচ্ছে মেইন সমস্যা, এইটা যে পারবে এই ম্যাথ করে পারবে। আচ্ছা, টিভির মান তো দেয়া আছে ln t2 বাই t1। t1 এর মান কত? 293। জি স্যার। 293 কেলভিন। ঠিক আছে, কেলভিন নিতে হবে। t1 is equal to 293 কেলভিন, আর t
T2 is equal to 373 393 স্যার 373 কে 73 হবে স্যার 73 হবে আচ্ছা। স্যার হ্যাঁ 73 হবে। 373 আর হচ্ছে ভলিউম হচ্ছে কি হবে, ভলিউম V1 কত আর V1 V2 হচ্ছে কত? V1 আমরা V 2 ধরবো V1 আর নিচে V2 কে হচ্ছে আমরা স্যার V1 V উপরে ধরবো। 2 V1 ডাবল V2 টা হবে বলছো 2B না? আর কি। V1 V2 টা হবে হ্যাঁ, 2V ঠিক আর আছে। V1 হবে V, জি স্যার জি স্যার। তার মানে টোটাল থাকে ঠিক আছে। 2 একই কথা, হ্যাঁ মানে 2 থাকবে। তো লন তারপরে 2। এই ম্যাথটা যদি করে ফেল, অ্যান্সার যা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এইটা ম্যাথ এই টাইপেরই হবে। অক্সিজেনের জায়গায় নাইট্রোজেন থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে। স্যার 2 গ্রামের V1 জায়গায় মান কি বলছিলেন স্যার? কোনটা? স্যার V1 আর V2 আচ্ছা এখানে বলছে কি ইটস ভলিউম ইজ ডাবল, মানে V1 যত থাকবে V2 হবে তার ডাবল। তো এই কারণে V1 কে ধরলাম আমরা V1 আর V2 কে ধরলাম আমরা 2V1, যেন V2 টা ডাবল হয়। বুঝতে পারছো? ঠিক স্যার জি স্যার। তার মানে এই ম্যাথটা তো পারবো আমরা, এই টাইপের ম্যাথ যে কোনো ম্যাথ। ইনশাআল্লাহ জি না স্যার। কেন পারবো না কেন বলো তো কি সমস্যা? স্যার ফার্স্টের স্যার এই যে সূত্র স্যার এটা তো বুঝতেছি না স্যার। কোথায় বুঝো নাই বলো তো আমাকে। স্যার এই যে স্যার ফার্স্টের এই যে পি ইকুয়াল and এনআরটি বাই ভি এখানে বুঝছি স্যার, তারপর থেকে আর বুঝতেছি না স্যার। তারপরে আর বুঝো নাই না তার আগে বুঝো নাই? স্যার আগে বুঝছি স্যার, আগে সমস্যা নেই স্যার, পরে বুঝাই দিন স্যার একটু। আচ্ছা পরে বুঝো নাই, ওকে। দেখো P is equal to nRT by V, তাই না? তো তাহলে P সমান স্যার সমান কি আসবে? nRT by V। এখন এই P এর মানটা আমি এই যে 2 নাম্বার ইকুয়েশনে বসাইছি, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। কি আছে? হ্যাঁ সেখানে বসাইছি। বসানোর পরে কি আসবে? dq সমান সমান ncv gt প্লাস nRT by V gv। এখন আমি যেটা করছি এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটাকে এই এনট্রপির ইকুয়েশন করার জন্য এই ইকুয়েশনের উভয় পক্ষে টি দ্বারা ভাগ করছি। যদি টি দ্বারা ভাগ করি তাহলে কি হবে? dq বাই টি, তারপর হবে ncb বাই dt বাই টি, তারপর nRT বাই tv dv এরকম হবে, তাই না? জি স্যার। মানে এই সমীকরণে উভয় পক্ষে টি দ্বারা ভাগ করছি। তো তারপরে কি হয়েছে? dq বাই টি সমান সমান আমার হয়েছে হচ্ছে s, মানে ds, মানে এনট্রপি যেটা সেটা চলে আসছে। তারপরে এই পাশে আসছে কি ncv gt বাই টি। তো gt বাই টি এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি সেটা কি হয়? ln t। তো ln t স্যার যদি হয় লিমিটটা স্যার তাহলে কিভাবে limit বসালেন স্যার? আচ্ছা দেখো ব্যাপারটা ছিল এরকম, t বাই t এটা ছিল t1 আর উপরে ছিল t2। তাহলে এটা হবে কি ln t t1 t2। আচ্ছা তো এটা হবে কি ln t2 মাইনাস ln t1, তাই না? তো এটাকে লেখা যায় কি ln t2 বাই t1। বুঝতে পারছো? মানে ln এর ক্ষেত্রে কি, জি ln এর ক্ষেত্রে জি হচ্ছে স্যার এরকম এখন ln বুঝতে পারছি a স্যার। ln b সমান সমান হচ্ছে ln a বাই b। তো সেইভাবে জি লিখতে স্যার হবে। বুঝছি স্যার। ওকে স্যার পরের লাইনে স্যার আচ্ছা ডেল এস এখানে। আচ্ছা পরে s2 বাই s2 মাইনাস s1। তো s2 মাইনাস s1 কে আমরা আসলে কি বলতে পারি? যেটা হচ্ছে s এর পরিবর্তন, এই কারণে ওটাকে ডেল s লেখা হয়েছে এইটুকুই। ঠিক আছে? আর এই পাশে ln v যেটা ওই একই ভাবে ln v টা চলে আসছে ln v2 মাইনাস v1। সেইখান থেকে আমরা লিখছি ln v ডিভাইডেড বাই ln v2 ডিভাইডেড বাই ln v1। তারপরে সমীকরণ থেকে সমীকরণের ডান পাশ থেকে n টাকে কমন নিছি, কমন নিলে হয় n ব্র্যাকেট cv ln t2 বাই t1 প্লাস r ln v2 বাই v1। জি স্যার এখন বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা সামনের টপিকটাতে যাই।
সামনের টপিকটার নাম হচ্ছে ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, বাংলা হচ্ছে পানির ত্রৈধবিন্দু। তো তোমরা কেউ বলো তো এটা কি, পানির ত্রৈধবিন্দু জিনিসটা কি? এটা স্যার এমন একটা মানে তিন Temperature. অবস্থায় পদার্থের যে তিনটা ধর্ম, কঠিন, তরল এবং বায়বীয়, তিন অবস্থায় থাকবে এই একটা টেম্পারেচার, ওইটাই হচ্ছে পানির প্রতিবিম্ব ধর্ম স্যার। এই তিনটা অবস্থাতেই থাকতে পারে। মানে যে টেম্পারেচারে এই তো তিনটা অবস্থাতে থাকবে সেটা। একটা নির্দিষ্ট টেম্পারেচারে পানি তিন অবস্থাতেই থাকবে। Okay. তো একটা নির্দিষ্ট টেম্পারেচার এবং অবশ্যই একটা নির্দিষ্ট প্রেসার হতে হবে। প্রেসার, হ্যাঁ জি স্যার একটা মানে হ্যাঁ জি স্যার, পারদ চাপ আর কি। একটা টেম্পারেচার এবং প্রেসারে যদি কোন একটা সাবস্টেন্স বা পানি, লিকুইড, সলিড আর গ্যাস তিনটা অবস্থায় থাকতে পারে, তাহলে সেই পয়েন্টটাকে বলা হয় ট্রিপল Triple পয়েন্ট point. অফ ওয়াটার। ঠিক আছে, তো পানির জন্য সেই পয়েন্টটা হচ্ছে কত, 0.01 ডিগ্রি সেলসিয়াস বা অলমোস্ট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর প্রেসারটা হচ্ছে কত, 4.58 মিলিমিটার মার্কারি। মানে 4.58 মিলিমিটার মার্কারি প্রেসারে 0 ডিগ্রি বা 0.01 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি, সেই পানিটা একই সাথে কঠিন, তরল এবং বায়বীয় তিনটা অবস্থায় থাকতে পারে। তো এরকম যদি কেউ থাকতে পারে তাহলে সেটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। পানি যদি থাকে সেটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ যে অংশটা, সেই ফ্রিজে দেখবা বরফ তো থাকেই, ওইখানে একই সাথে দেখবা যে ফ্রিজের গা দিয়ে পানি পড়ে না, তো আমাদের লিকুইডও আছে। আবার হচ্ছে দেখবা ফ্রিজ খোলার সাথে সাথে মানে একটা জলীয় বাষ্প টাইপের তোমার মুখের দিকে চলে আসে, মানে একটা ধোঁয়া টাইপের মুখের দিকে চলে আসে না, সাদা সাদা, তার মানে সেটা হচ্ছে গ্যাস। তার মানে ওইখানে কি থাকে, একই সাথে কঠিন, তরল, বায়বীয় তিনটা অবস্থায় আমরা পাচ্ছি না। তার মানে কি ওইখানকার টেম্পারেচারটা হয়তো এরকম থাকে 0 ডিগ্রি সেলসিয়াস, প্রেসারটাও হয়তো কাছাকাছি থাকে 4.58। তবে এক্স্যাক্টলি যদি আমরা ওই পয়েন্টে যাইতে চাই তাহলে আমাদের এই জিনিসটা মেইনটেইন করতে হবে যে 0.01 ডিগ্রি সেলসিয়াস হইতে হবে এবং সাথে সাথে 4.58 মিলিমিটার মাত্রারই প্রেসার থাকতে হবে। যদি থাকে তাহলে সেইখানে আমরা হচ্ছে পানির ত্রৈধবিন্দু যেটা বা ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার সেটা পাবো। ঠিক আছে, তো এই কোশ্চেনটা সিম্পল শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, মানে এই কনসেপ্টটা সারা জীবনে মনে রাখতে হবে। আচ্ছা, ওপেন ক্লোজ সিস্টেম এগুলো আমরা পড়ছিলাম। তো এরপরে আমরা পড়বো হচ্ছে সিপি ইজ গ্রেটার দ্যান সিভি। তো এটার একটা প্রমাণ আছে, তো প্রমাণটা আমরা পড়বো না, আমরা শুধুমাত্র সিপি কিভাবে সিভি চাইতে বড় এই ব্যাখ্যাটুকু করবো। ঠিক আছে, এবং আমি যেটা পড়াবো এটা পরীক্ষা আসতে পারে ব্যাখ্যা করতে, আবার পরীক্ষা ব্যাখ্যা করতে না আসলেও এটা তোমাদের মনে রাখা উচিত সারা জীবনের জন্য। তোমাদের ফিজিক্স থেকে যদি তোমাদের লাইফে কোনোদিন কিছু কাজে লাগে, এই টাইপের জিনিসপত্র কাজে লাগবে। পানির ত্রৈধবিন্দু কি, সিপি কেন সিবি চাইতে বড়, এইসব জিনিসপত্র কাজে লাগে। ইভেন আমার লাইফে হচ্ছে এইসবই কাজে লাগে। সিপি ইজ গ্রেটার দেন সিভি এই প্রমাণ আমার লাইফে কখনো আসে না, মানে আমি যদি কোথাও পরীক্ষা দিই, জব টব, কিন্তু আমার লাইফে এটা আমি অলরেডি পরীক্ষা দিয়ে লিখে আসি যে সিপি কেন সিবি চাইতে বড়, ফিজিক্যালি লিখে আসি। তো সবাই একটু কি করবা, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। আচ্ছা, সিভি আর সিপি একটা আরেকটা থেকে কেন বড় এই জিনিসটা আমরা হচ্ছে দেখব। তো আমরা অলরেডি জানি যে এরকম সিপি মাইনাস সিভি সমান সমান আর, তাই জানি না? জি স্যার। তার মানে ব্যাপারটা কি, সিপি হচ্ছে বড় আর সিভি, তো এটা তো প্রমাণ করা যায় যে সিপি বড় সিপি ছোট, কিন্তু আমাদের বুঝতে হবে যে কেন সিপি বড় কেন সিপি ছোট। তো হলো আমার কাছে এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, এটার ক্ষেত্রে ভলিউম কনস্ট্যান্ট, এটার ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে 1 মোল পরিমাণ গ্যাস আছে, এখানেও 1 মোল পরিমাণ গ্যাস আছে। এখন চিন্তা করো যে এই গ্যাসের তাপমাত্রা আমি যদি 1 কেলভিন বাড়াইতে চাই তখন কি হবে, তখন হচ্ছে আমার যে পরিমাণ তাপ লাগবে সেটাই হচ্ছে আমার কি
সিপি বা সেটাই হচ্ছে সিপি, তাই না? তো আমরা তাপের ইকুয়েশন কি জানি, GQ সমান সমান DU প্লাস PdV, এটা জানি, তাই না? দ্যাট মিন্স GQ সমান সমান DU প্লাস DW। তার মানে কোন একটা সিস্টেমে যখন তাপের পরিবর্তন হয় তখন ওই সিস্টেমের ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পায়, সাথে সাথে ওই সিস্টেমের উপর কাজ হয়, তাই তো? এখন চিন্তা করো যে আমি এই সিস্টেমের কি করব, এই সিস্টেমের ইন্টার্ন 1 কেলভিন তাপমাত্রা বাড়াবো। এই সিস্টেমে আমার তাপের এই গ্যাসের পরিমাণ 1 মোল এবং 1 মোল গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়াবো। তো আমার সেই জন্য কি লাগবে, তাপ প্রয়োজন হবে। তো যে পরিমাণ তাপ প্রয়োজন হবে সেই তাপ দিয়ে কি করা হবে, ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হবে প্লাস ডিডব্লিউ হবে। এখন চিন্তা করো যেখানে ভলিউম কনস্ট্যান্ট সেইখানে ডিডব্লিউ আছে? ভলিউম কনস্ট্যান্ট একটা আছে স্যার, জিরো স্যার। ভলিউম কনস্ট্যান্ট ও ডিডব্লিউ নাই স্যার, ডিডব্লিউ নাই, ডিডব্লিউ ঠিক আছে, তাই না? তার মানে জি স্যার। এখানে আমার তাপ বাড়াইতে হইলে শুধুমাত্র জিইউ হইলেই হবে, তাই তো? মানে শুধুমাত্র এই সিস্টেমে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ হলেই আমার এই সিস্টেমে 1 কেলভিন তাপমাত্রা বেড়ে যাবে, ঠিক আছে? তার মানে জিকিউ সমান সমান ডিডব্লিউ হবে। কিন্তু এই পাশে কি হবে, এই পাশে যখন সিপি তখন কি হবে, এখানকার যদি আমি 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে চাই তখন আমার কিছু পরিমাণ তাপ লাগবে। সেই তাপ কিন্তু কি করবে, ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, আবার ডিডব্লিউ এর পরিবর্তনও করবে। কারণ কি, কারণ ডিডব্লিউ সমান সমান পিডিবি। তো আমার প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে ডিবির পরিবর্তন তো হবে, তার মানে কি ডিডব্লিউ হবে, মানে এই সিস্টেমে কাজ হবে। কারণ ডিডব্লিউ সমান সমান হচ্ছে আমরা জানি পিডিবি। তো এই সিস্টেমে ডিডব্লিউ ছিল না কারণ ডিবি পরিবর্তন যেহেতু জিরো ছিল। কিন্তু এই সিস্টেমে মানে ভলিউম কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে হচ্ছে পরিবর্তন হবে না, পরিবর্তন জিরো। কিন্তু ভলিউম প্রেসার কনস্ট্যান্ট মানে কি, একটা নির্দিষ্ট প্রেসার, তার মানে প্রেসার এখানে থাকবে, ডিডব্লিউ ডিবি এর যে পরিবর্তন হবে তার কারণে এখানে একটা ডিডব্লিউ হবে। তার মানে দেখো এখানে আমার যে ইকুয়েশন লেখা হচ্ছে সেটা হচ্ছে কি, ডিকিউ সমান সমান, মানে ডিকিউ বাড়াইতে হলে শুধু ডিইউ হলেই হচ্ছে, আর এইখানে ডিইউ হওয়া লাগতেছে আবার কাজও করা লাগতেছে। তার মানে তোমরা এখন নিজেরাই বলো যে এইখানকার এটা হচ্ছে সিভি আর এটা হচ্ছে সিপি, তাহলে কোনটা বড় হবে? সিভি বড় হবে, কারণ স্যার এখানে কাজটা থাকতে, কাজটা এখানে এক্সট্রা সিপির সাথে যোগ হইতেছে। সিপি হলে স্যার কাজও করতে হয় আবার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনও হয়। হ্যাঁ হ্যাঁ, দুইটাই। আর ওটার ক্ষেত্রে কাজটা হচ্ছে না, শুধু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে, যার কারণে লেস দেন। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো। তার মানে হচ্ছে কি যে সিভি সময় আমার কোনো কাজ করতে হয় না, কিন্তু সিপির সময় আমার কাজ করতে হয়। যেহেতু এই সময় কাজ করতে হয় এই কারণে এই সময় বেশি তাপের প্রয়োজন হয়, আর এই সময় কাজ করতে হয় না এই কারণে এখানে বেশি তাপের প্রয়োজন হয় না। তো এই কারণে আমরা বলতে পারি সিপি ইজ গ্রেটার দেন সিভি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আব্দুল সালাম ক্লিয়ার? সবাই চুপ নাও। আব্দুল সালাম কোশ্চেন বানাইতেছে স্যার। স্যার আবার একবার বলেন স্যার, আরেকবার বলেন স্যার। দেখো এখানে কি ছিল যে সিপি আর সিভি দুইটা ব্যাপার। তো এই পাশটাতে আমরা হচ্ছে ভলিউমকে রাখতেছি, কনস্ট্যান্ট রাখতেছি, আর এই পাশে আমি আমার প্রেসার কনস্ট্যান্ট রাখতেছি। মানে দুইটা সিস্টেম আছে, এই পাশে ভলিউম কনস্ট্যান্ট, এই পাশে প্রেসার কনস্ট্যান্ট। তো এখন যদি এরকম হয় তো আমরা সিপি আর সিভির যে সংজ্ঞা সেটা জানি কি, যে যদি আমরা কোন একটা সিস্টেমের 1 মোল পরিমাণ গ্যাসের কোন একটা সিস্টেমের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে চাই, তাহলে যে পরিমাণ তাপ লাগে সেই তাপটাকে বলি আমরা মোলার স্পেসিফিক হিট। যদি আমাদের প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা বলি সিপি, আর যদি আমাদের ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা বলি সিভি। তো আমি যদি এখানকার তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের যে স্পেসিফিক হিট আসবে, মোলার স্পেসিফিক হিট, সেটা হচ্ছে সিভি, আর এই ক্ষেত্রে যেটা আসবে সেটা আসবে সিপি। তো এখন আমরা দেখলাম যে এই পাশে 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে কি করতে হয়, আমার শুধুমাত্র ডিইউ লাগে, ডিডব্লিউ লাগে না। কেন লাগে না?
কারণ আমরা জানি GW সমান সমান হচ্ছে PdV। তো যেহেতু ভলিউম এখানে হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে ভলিউমের পরিবর্তন হবে 0, তাহলে GB এর মান হচ্ছে 0, তাহলে GW এর মান 0 হয়ে যাবে। তো এই কারণে এই পাশে শুধুমাত্র লাগে হচ্ছে GU সমান সমান GU, GW টা লাগে না। কিন্তু এই প্রেসার কনস্ট্যান্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি এখানে GQ এর মান GU প্লাস GW। এখন DW টা এখানে থাকবে, কেন থাকবে? কারণ এখানে প্রেসার একটা নির্দিষ্ট মান, তো যেটা কনস্ট্যান্ট মান সেটাই লিখবো, আর DB এর পরিবর্তন যেটা হবে সেটা তো অবশ্যই লিখবো। তার মানে কি আমার এখানে DU মানে অভ্যন্তরীণ শক্তিও বৃদ্ধি পাচ্ছে আবার কাজও হচ্ছে, যার কারণে এইখানে DQ এর মান বেশি। তো DQ এর মান বেশি হওয়ার সাথে সাথে CP এর মানও বেশি হবে, এই কারণে CP এর মান বড় আর এই পাশে হচ্ছে CB এর মান হচ্ছে ছোট। সিয়াস, সাজিদ? স্যার মোটামুটি স্যার। আচ্ছা সাকিব, কি তুমি বুঝতেছো না? কোথায় আমাকে একটু বলবা, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে? স্যার এই যে ফার্স্টে দুই পাশে যে এক সাইডে স্যার ভি কনস্ট্যান্ট রাখছেন আর এক সাইডে পি কনস্ট্যান্ট রাখছেন, এখানে বুঝছি স্যার, পরে যে স্যার আর বুঝতেছি না। আচ্ছা দাঁড়াও, এই পাশে ভি কনস্ট্যান্ট, এই পাশে পি কনস্ট্যান্ট। এখন দুই পাশে 1 মোল পরিমাণ গ্যাস আছে। এখন এই পাশে আমি যদি 1 কেলভিন তাপমাত্রা বাড়াই তাহলে কি হবে? এখানে ক্ষেত্রে যে মোলার স্পেসিফিক হিট আসবে সেটা কি হবে বলো তো? সি কি হবে? সাজিদ বলো। স্যার সি কি হবে স্যার এখানে তো বলতে পারতেছি না স্যার। একটু আগে আমরা দুইটা কনসেপ্ট করলাম না, সিপি আর সিভি। তো সিভি ছিল হচ্ছে এরকম যে কনস্ট্যান্ট ভলিউমে যদি আমরা কোনো একটা গ্যাস 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াই তাহলে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে সিভি। আর কনস্ট্যান্ট প্রেসারে যদি 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াই তাহলে যেটা লাগবে সেটা হচ্ছে সিপি। তাহলে এই পাশে কি হবে? বাম পাশে কি হবে তাহলে? সিভি স্যার। কনস্ট্যান্ট পিভি, আর এই পাশে হবে সিপি। পিপি। তো এখন দেখো আমরা জানি যে হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে পরিমাণ তাপের পরিবর্তন হয় সেটা হচ্ছে সিভি বা সেটা হচ্ছে সিপি, মানে কনস্ট্যান্ট প্যারামিটার অনুযায়ী। তার মানে কি আমাদের তাপের পরিবর্তন কত সেটা হচ্ছে ডিকিউ। তার মানে আমরা এইখানকার ক্ষেত্রে কি হবে? সিপি সমান সমান ডিকিউ, আর এখানে হবে সিপি সমান সমান ডিকিউ। এখন ডিকিউ এর মান আমরা জানি ডিইউ প্লাস ডিডব্লিউ, আর এটার ক্ষেত্রে জানি একই জিনিস ডিইউ প্লাস ডিডব্লিউ। এখন যেহেতু এই পাশে ভলিউম কনস্ট্যান্ট, মানে ভলিউমের কোনো পরিবর্তন নাই, তাহলে আমাকে বলো ডিডব্লিউ এর যদি এরকম হয় ডিডব্লিউ সমান সমান পিডিভি, মানে পিডিভি মানে কি? পি ইজ ইকুয়াল টু V2 বাই V1। মানে আগে একটা ভলিউম ছিল পরে একটা ভলিউম ছিল, কিন্তু এই পাশে ভলিউম তোমার কনস্ট্যান্ট, তাহলে V2 বাই V1 এর মান কত হবে? কনস্ট্যান্ট স্যার। হ্যাঁ, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে V2 মাইনাস V1 এর মান কি হবে? 0। 0। হ্যাঁ, তার মানে এটার মান যদি 0 হয় তাহলে P ইনটু 0, তার মানে DW সমান সমান 0। তাহলে এই পাশে আসবে কি? শুধুমাত্র DU। কিন্তু এই পাশটাতে কি থাকবে? DU ও থাকবে, DW ও কিন্তু থাকবে, কারণ এই পাশে ভলিউমের পরিবর্তন হয় আর P এর একটা নির্দিষ্ট মান আছে, সো এই পাশে DW থাকবে। তার মানে এই পাশে আমার আসতেছে CP এর মান DU প্লাস DW, আর এই পাশে CB এর মান আসতেছে শুধু DW। তাহলে বড় কোনটা? বড় স্যার আপনার পি স্যার বড়। হ্যাঁ, তার মানে CP টা হচ্ছে বড় আর CB টা হচ্ছে ছোট। হ্যাঁ, এটা আমরা এতক্ষণ দেখানোর চেষ্টা করছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি স্যার। আর এমন কেউ আসলো বুঝতে পারো নাই? ওকে, তাহলে ধরে নিলাম বুঝতে পারছো সবাই। আচ্ছা, এখন এই যে
একটা জিনিস, সেটা হচ্ছে সিপি আর সিভি, এই দুইটা জিনিসের যে রেশিও, মানে সিপি কে যদি সিভি দ্বারা ভাগ করা হয় তাহলে যে রেশিওটা পাওয়া যায় সেটাকে বলা হয় গামা। ঠিক আছে, এবং এই গামার হচ্ছে বিভিন্ন মান হয়। গামার মান 1 অ্যাটমিক গ্যাসের জন্য হয় হচ্ছে গামা ইজ ইকুয়াল টু 1.41, সরি 1 অ্যাটমিক গ্যাসের জন্য এটা হচ্ছে 1.67, 2 অ্যাটমিক গ্যাসের জন্য 1.41, আর 3 অ্যাটমিক গ্যাসের জন্য 1.33। ঠিক আছে, 3 সিপি বাই সিভি এই দুটা হচ্ছে যদি আমরা রেশিও বের করি, ভাগফল বের করি, তাহলে যে প্যারামিটার পাবো সেটাকে বলা হয় গামা। এটা আসলে ওই টাইপের কোনো নাম নাই, তো গামাই বলা হয়। গামা হচ্ছে 1 অ্যাটমিক গ্যাসের জন্য 1.67, 2 অ্যাটমিক গ্যাসের জন্য 1.41, আর 3 অ্যাটমিক গ্যাসের জন্য 1.33। তো এইটা যদি হয় তাহলে নিচের ম্যাথটা একটু করার চেষ্টা করো তো। নিচের ম্যাথে কি বলছে? ফর অ্যান আইডিয়াল গ্যাস গামা ইজ ইকুয়াল টু 1.4, তার মানে আমি বুঝতেই পারতেছি এটা কি দ্বিপরমাণু। দ্বিপরমাণু গ্যাস। তো ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ মোলার স্পেসিফিক হিট অফ দ্য গ্যাস। তো এটা বের করতে বলছে, শুধুমাত্র গামার মান দেয়া আছে আর বাকিগুলা বের করতে বলছে। তো এটা কিন্তু খুবই ইজিলি বের করা যাবে। কিভাবে? আমরা জানি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। আচ্ছা, আরেকটা জিনিস, আর এর মান কিন্তু হচ্ছে মনে রাখতে হবে সবাই। আর ইজ ইকুয়াল টু 8.31, এটা সবাইকে মনে রাখতে হবে। আচ্ছা, আর গামা ইজ ইকুয়াল টু সিপি বাই সিভি। তাহলে এখান থেকে আমরা চাইলে লিখতে পারি সিপি ইজ ইকুয়াল টু গামা সিভি। তো এই সিপি যে মান সেটা হচ্ছে যে সিপি মান গামা সিভি, এটা হচ্ছে আমরা যদি 1 নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে কি হবে? গামা সিভি মাইনাস সিভি সমান সমান আর। তাহলে কি হবে? সিভি ইজ ইকুয়াল টু গামা মাইনাস 1 সমান সমান আর। তাহলে সিভি সমান সমান কি হবে? আর বাই গামা মাইনাস 1। তাহলে আর এর মান 8.31, আর এর মান হচ্ছে 8.31, আর গামার মান হচ্ছে 1.4 মাইনাস 1। 1.4 অ্যানসার বের করলে ঠিক আছে, অ্যানসার যেটা হবে সেটাই রেজাল্ট। তোমার স্টোরি কত? 20.67 হয়, তাই না? স্যার আমাদের কি স্যার, ফিজিক্যাল অপটিক্স আর থেকে কোশ্চেন হবে? হ্যাঁ হবে। স্যার আর এটা হ্যাঁ বল। স্যার গামার ভ্যালুটা মানে শুধু সিপি বাই সিভির অনুপাত এই ক্ষেত্রেই ব্যবহার হয় নাকি অন্য কোনো পরিচয় আছে? মানে এই ক্ষেত্রে, মানে এখন আমরা যেটা করতেছি এই ক্ষেত্রে গামার ব্যবহার এইটাই, কিন্তু গামা তো মানে সব বিভিন্ন সময়ের জায়গায় ইউজ ক্ষেত্রেই হয়। স্যার, সব সময়ের ক্ষেত্রে কিন্তু এর কি কোনো আর কোনো মানে চেঞ্জেস থাকে বা অন্য কোনো জায়গায় অন্য কোনো ভাবে এটা ব্যবহার করা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই রুদ্রতাপের অবশ্যই আছে। প্রক্রিয়া তো স্যার গামার ইউজ আছে, রুদ্র অনেকগুলো সূত্র দিয়ে গামার সাথে রিলেটেড রুদ্রতাপের প্রক্রিয়া। না না, গামাকে অনেক জায়গায় ইউজ করা হয়, ঠিক আছে। এই যে স্যার এই রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যে গামাটা ইউজ করি সেই পিভি ইজ ইকুয়াল সেই টি টু গামাটা দি এই পাওয়ার গামাটাই। পিভি টু দি পাওয়ার গামা স্যার। ওই না তো স্যার ওই যে লেখর জন্য হ্যাঁ না, হ্যাঁ, ওইটা এই রুদ্রতাপীয় লেখ খাড়া গামা গুণ। হ্যাঁ কিন্তু হ্যাঁ স্যার হ্যাঁ এখানে কি শুধু মানে সিপি আর সিবির অনুপাত এটাই বুঝাইছে? হ্যাঁ, এখানে সিপি বাই সিপি অনুপাত। ওকে স্যার। আচ্ছা, তো আমরা সিভি যদি এখান থেকে পেয়ে যাই, সিপি পাওয়া খুবই সহজ। সিপি সমান সমান কি হবে? এই 20/67 এর সাথে যদি আমরা এটার সাথে যদি এটা গুণ করে দেই, গামা গুণ করে দেই, সিপি সমান সমান কি হবে? 20/67 ইনটু 1.4 করে দিলে আমরা সিপির মান পেয়ে যাবো। খুবই সহজ ম্যাথ। পরীক্ষায় এই ম্যাথও আসতে পারে, আবার একটু ঘুরিয়ে দিতে পারে। ঘুরিয়ে দিতে পারে কিভাবে? যে গামা সমান সমান 1.4 না দিয়ে বললো যে ফর এ 2 atomic gas calculate the values of molar specific heat, বা বললো ফর 1 atomic gas calculate the values of molar specific, বা বললো ফর 3 atomic gas calculate the values of, বা ইভেন এরকম বলতে পারে যে ফর অক্সিজেন কি হবে, বা ফর নাইট্রোজেন কি হবে, ফর কার্বন কি হবে। গ্যাস হইতে হবে, সরি কার্বন না। ঠিক আছে, তো এরকম করে বলে দিতে পারে।
সো যদি অক্সিজেন দেয়া থাকে, অক্সিজেন কত কত পরমাণু? জি অক্সিজেন স্যার দ্বিপরমাণু। কি পরমাণু? সো তখন আমরা গামা সমান সমান 1.4 বা 1.4 মানে কি জি স্যার এটা স্যার এমন আসতে পারে যে 1.4 অক্সিজেন গ্যাসের জন্য মানে গামার ভ্যালুটা বের করতে এরকম? হ্যাঁ হ্যাঁ সেটাই, এরকম করে আসতে পারে। তো মুখস্থ মান বসাই দিব স্যার। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, আচ্ছা দেখো এখন লাস্ট একটা টপিক করব, তাই আমাদের শেষ, এইখান থেকে আর কিছু পড়বো না। সেটা হচ্ছে রাইট ডাউন দ্য ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনস অফ গ্যাস মলিকুল। গ্যাস মলিকুলের ফান্ডামেন্টাল অ্যাজাম্পশন গুলো কি কি? এটা পড়ছিলাম আমাদের তোমরা বাচ্চাকালে, গ্যাসের মৌলিক স্বীকার্য পড়ছিলাম না? জি স্যার। কি ছিল যে a gas is consists of large number of teeny rigid particles called molecules। মানে একটা গ্যাস ছোট ছোট অনেকগুলা পার্টিকেল দ্বারা তৈরি, সেই ছোট ছোট পার্টিকেলকে কি বলা হয়? মলিকুল বা অণু না পরমাণু? জি স্যার। মলিকুল মানে কি, অণু না পরমাণু বলো? পরমাণু। হুম আমরা কি বলছি স্যার? পরমাণু। মলিকুল মানে অণু স্যার, অণু। মলিকুল অণু, মলিকুল পরমাণু না। অ্যাটম হচ্ছে পরমাণু। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অ্যাটম অ্যাটম। অ্যাটম জি পরমাণু। জি স্যার, স্যার, জি ভুলে স্যার, গেছি। অ্যাটম পরমাণু, মলিকুল হচ্ছে অণু। আচ্ছা, একটা গ্যাস হচ্ছে অনেক ছোট ছোট পার্টিকেল দ্বারা তৈরি, যেগুলোকে বলা হয় মলিকুল বা অণু। আচ্ছা, the gas molecules are identical in all respects like mass and size। মানে গ্যাস মলিকুল গুলো কি হবে? আইডেন্টিক্যাল, একই রকম। ঠিক আছে, সাইজের দিক থেকেও ম্যাসের দিক থেকেও সবসময় একই রকম হবে। আচ্ছা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার মানে এক গ্যাসের অণু তো -273 ডিগ্রি সেন্টিগ্রেডে সবগুলা কোয়ান্টাম স্টেটে থাকে, তাই না? ভলিউম 0 হয়ে যায় বা এরকম, আমি যতটুকু মানে আমি যতটুকু জানতে পারছি আর কি। তাহলে স্যার এটা কি কঠিন বস্তুর ক্ষেত্রেও সেম অবস্থা দেখায়? যে কোনো বস্তুর ক্ষেত্রেই হবে। আর যে তুমি যেটা বলতেছো যে ই হবে কিনা, ওই কি বলে ভলিউম 0 হবে কিনা, সেটা? জি স্যার, মানে আমি কোয়ান্টাম কম্পিউটারের ভিতরে প্রসেসরটারে ওরা প্রায় -273 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি রাখে, হ্যাঁ, যাতে ওদের ওই কোয়ান্টাম কম্পিউটেশনাল পাওয়ারটা মানে ইয়া থাকে। তাহলে আমি বলতেছিলাম ওই ব্যাপারটা আর কি। আচ্ছা -273 ধরো পর্যন্ত তুমি তো স্যার যদি যে টেম্পারেচার আমরা যে যায়ই না। কাছাকাছি যায়, কোয়ান্টাম কম্পিউটার এই জন্যই বর্তমানে এতটা এফিসিয়েন্ট না। কিন্তু ওদের আচ্ছা প্রসেসর ওইগুলা ব্যাপার যে ওই স্টেটে থাকে। কিসের যে সূত্র, চার্লসের যে সূত্র, চার্লসের সূত্র অনুযায়ী থিওরিটিক্যালি যে কোনো কিছুকেই যদি তুমি হচ্ছে -270 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে যাও, তাহলে এটা জিরো হয়ে যাবে। মানে থিওরিটিক্যালি এখন পর্যন্ত, এক্সপেরিমেন্টালি তো করা যায় না। মানে কোয়ান্টাম কম্পিউটারের কথাও যদি বলো, স্যার এক্সপেরিমেন্টালি করা না গেলে তো স্যার ওই কোয়ান্টাম কম্পিউটারের ব্যাপারটা, এটা তো রিয়েল যে কোয়ান্টাম কম্পিউটার গুগল ইউজ করে, নাসা ইউজ করে। তাহলে এটা যেহেতু রিয়েল, তাহলে এটা কোনোভাবে ওরা এটা প্রসেস করতে পারে? সেটা ঠিক আছে, আমরা সিমুলেশন মানে এগুলো হচ্ছে এক টাইপের সিমুলেশন টাইপের। সিমুলেশনকে তো আমরা সিমুলেশন ধরে আমরা অনেক কাজ করি, কিন্তু কথা হচ্ছে সিমুলেশন ধরে যে কাজটা করতেছি সেটা তো মানে মানে আমরা সেটা ঠিক আছে, সেটা থিওরিটিক্যালি সেটা ভ্যালিড, কিন্তু মানে এক্সপেরিমেন্টালি -270 ডিগ্রি এত টেম্পারেচারে পৌঁছা যাচ্ছে না। সেটা হয়তো আমাদের লিমিটেশন, আমরা যাইতে পারতেছি না, কিন্তু জিনিসটা ভ্যালিড। এবং চার্লসের ল অনুযায়ী আমরা যদি ওই টেম্পারেচারে যে কোনো অবজেক্টকে নিয়ে যাই, তাহলে সেটা ভলিউম 0 হয়ে যাবে। ঠিক আছে? আব্দুল সালাম কি হলো? জি স্যার, ঠিক আছে, সমস্যা নেই। আব্দুল সালাম কোয়ান্টাম নিয়ে ব্যস্ত। সে কোশ্চেন আচ্ছা আবিষ্কার করতেছে। না না ঠিক আছে, কোশ্চেন গুলা মানে ও হচ্ছে পড়াশোনা করে, যার কারণে ও করতে পারে। ঠিক আছে, সমস্যা নাই, এগুলো ভালো জিনিস।
স্যার আমি পড়াশোনা করি, তবে কামের কিছু না। এগুলা দিয়ে পরীক্ষার নাম্বার পাওয়া যাবে না। না না মিয়া, পরীক্ষা ভাই, হলে হবে নাকি পরীক্ষার মিয়া? নাম্বার হচ্ছে তুই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে চিন্তা করস, এটা অনেক ইম্পর্টেন্ট। না, একই সাথে দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পড়াশোনা করাটাও ইম্পর্টেন্ট, প্লাস আবার পরীক্ষার নাম্বারটাও ইম্পর্টেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ফার্স্টে হচ্ছে তোমাকে প্রুফ দিতে হবে যে আমি জানি, নয়তো তোমাকে কেউ কথা বলতে দিবে না। ধরো তোমার মানে তোমার রেজাল্টটা এমন একটা মডারেট অবস্থায় অন্তত রাখতে হবে যে রেজাল্টে হচ্ছে যে কেউ হচ্ছে মানে তোমাকে কথা বলার ইটা দিবে, স্পেসটা দিবে। ঠিক আছে, ধরো হুট করে যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, কি হিসেবে পড়াচ্ছি যে আমি হচ্ছে মানে ফিজিক্সে গ্রাজুয়েশন করছি। এখন বাংলাদেশে এমন অনেকে থাকতে পারে যে হয়তো ফিজিক্সে গ্রাজুয়েশন করে নাই, কিন্তু আমার চেয়ে ভালো ফিজিক্স জানে। কিন্তু সে যদি কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে বলে যে না সে পড়াইতে চায় ফিজিক্স, তারা কিন্তু দিবে না। কেন দিবে না? দুইটা কারণে দিবে না। এক হচ্ছে তার ওইরকম কোনো নাই, সার্টিফিকেট নাই, বা একটা কি বলে অথরাইজেশন নাই যে সে হচ্ছে ফিজিক্সের টিচার। কারণ তাকে সে সুযোগই দিবে না যে তুমি হচ্ছে পড়ানো একটা সুযোগ নাও, আমরা দেখি কি অবস্থা। মানে স্যার তারা তো আর কোনো কিছু দিয়ে আইডেন্টিফাই করতে পারবে না তার নলেজ কতটুকু আছে না আছে, এটাই আইডেন্টিফিকেশন। এটাই, বা ধরো তুমি আইডেন্টিফাই যে আমি দিলাম, সুযোগ দিলাম যে হ্যাঁ আমি পড়াবো, ঠিক আছে, আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি সুযোগ দিলাম, কিন্তু ধরো তোমরাও পড়লা, কিন্তু 2 সেমিস্টার পরে কোন একটা স্টুডেন্ট এসে যদি বলে যে আচ্ছা আমাদের এমন এক টিচার দিচ্ছেন কেন যার হচ্ছে ফিজিক্সে গ্রাজুয়েশন নাই। তো এই কারণে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে একই সাথে তোমার রেজাল্টও জরুরি, আর সবচেয়ে বেশি তো ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, কিন্তু তার সাথে সাথে তোমার ওই যে অথরাইজেশন বা ক্রেডিবিলিটি যেগুলো আছে সবকিছু জরুরি। সো দুইটা জিনিসই পাশাপাশি রেখে যদি কেউ চলে, সে হচ্ছে সবচেয়ে বেস্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে একটু পড়ি। সেটা হচ্ছে আমরা পড়তেছিলাম ফান্ডামেন্টাল অ্যাজাম্পশনস অফ গ্যাস মলিকুল। তো এখানে বলতেছিলাম কি যে গ্যাস মলিকুল ইজ অফ, এটা হচ্ছে কনসিস্টস অফ লার্জ নাম্বার অফ টিনি পার্টিকেলস, যেগুলোকে বলা হয় মলিকুলস। এবং এই গ্যাস মলিকুলস গুলো সবসময় কেমন হবে? আইডেন্টিক্যাল হবে, সেম হবে, তাদের সাইজ, তাদের ম্যাস এগুলো হচ্ছে সব সেম। ওকে, আরেকটা জিনিস, একটা গ্যাস মলিকুল যে পাত্রে থাকে বা যেখানে থাকে সেইটার ভলিউমের তুলনায় ওই মলিকুল গুলোর ভলিউম হচ্ছে খুবই নেগলিজিবল, এবং এটাকে বাদ দেওয়া যায়। গ্যাসের টোটাল গ্যাসের যে ভলিউম সেই তুলনায় মলিকুল গুলার ভলিউম হচ্ছে খুবই নেগলিজিবল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মলিকুল গুলা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক স্পেয়ার্স, এবং তারা একটা আরেকটার উপর কোনো ধরনের ফোর্স দেয় না, মানে একটা মলিকুল আরেকটা মলিকুলকে কোনো ধরনের প্রেসার দেয় না। এবং এগুলো হচ্ছে দেখতে হচ্ছে ইলাস্টিক স্পেয়ারের মতো, এবং তাদের মধ্যে যদি কোনো সংঘর্ষ হয় সেই সংঘর্ষগুলো হয় হচ্ছে ইলাস্টিক কলিশন, যার কারণে তাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, জিনিস হচ্ছে এই গ্যাস মলিকুল গুলা হচ্ছে র্যান্ডমলি মুভ করে এবং নিউটনের সূত্র মেনে চলে। গ্যাস মলিকুল গুলার যে মোশন, সেই মোশনে কোনো নাই, কোনো হচ্ছে নির্দিষ্টতা নাই যে এই দিকে মুভ করবে বা ওই দিকে মুভ করবে। তারা হচ্ছে র্যান্ডমলি যখন ইচ্ছা যেদিকে মুভ করে, ঠিক আছে, এবং তারা নিউটনের গতির সূত্র মেনে চলে। তো এই তারা যে র্যান্ডমলি মুভ করে, তাদের এই র্যান্ডম মোশনের নাম বলা হয় হচ্ছে কি, তোমরা জানো, সেটাকে বলা হয় ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, গ্যাস মলিকুল গুলা হচ্ছে কি করে, কোন একটা ফ্লুইডের মধ্যে যে মুভ করে সেটা হচ্ছে র্যান্ডম মুভ করে, এবং তাদের এই গ্যাস মুভ করার কোনো ধরনের নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা নাই। তো এই ধরনের মোশনকে বলা হয় হচ্ছে ব্রাউনিয়ান মোশন। বিজ্ঞানী ব্রাউন এটা ফার্স্ট আবিষ্কার করে, তার নাম অনুসারে এটার নাম হয়ে গেছে ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, তো এই পর্যন্তই আমাদের এই হিট এন্ড থার্মোডাইনামিক্স। মানে স্যার এটা আমি অনেক আগে পড়ছিলাম স্যার, মানে একটা তরলের মধ্যে যখন একটা ছোট একটা মানে খুব ছোট একটা দানা ফালানো হয় তখন এটা উল্টাপাল্টা ভাবে চলে, ওইটারই তো বলে না স্যার? মানে উনি তো ওইটা দিয়ে হ্যাঁ এটা ওইটাই, এক্সপ্লেইন করছিল। হ্যাঁ, বা হচ্ছে তুমি যদি তোমার রুমের মধ্যে একটা পারফিউম ছেড়ে দাও, দেখো পারফিউমের যে পার্টিকেল গুলো পুরো রুমে ছড়িয়ে যাচ্ছে, এবং এটা যদি তুমি একটু খেয়াল করার চেষ্টা করো যে কিভাবে ছড়াচ্ছে, তাহলে দেখবা কোনো প্যাটার্ন নাই, যে কোনো মানে স্যার নির্দিষ্ট অ্যাকচুয়ালি প্যাটার্ন এটা আসলে ইয়া করে মেইনটেইন করতেছে। ব্যাপন জিনিসটারে ইন্ডিকেট করে।
হ্যাঁ ব্যাপন জিনিসটাকে indicate করে। ব্যাপনের কারণে একটা কিছু পার্টিকেল কিভাবে মুভ করে বা এটার ব্যাপারটা এটা এক্সপ্লেইন করে। ব্যাপন বা ডিফিউশন বলতে একটা ব্যাপার আছে না, ডিফিউশনটাই ব্যাপন স্যার, ওটাই। ডিফিউশন বা ব্যাপন একটা ব্যাপার আছে কি জানো না, অবিশ্রবণ, নিঃসরণ। না নিঃসরণ, হ্যাঁ জি স্যার, নিঃসরণ। নিঃসরণ ইংরেজি কি? ওটা ব্যাপনের মধ্যে যে সরু একটা মানে আর ওটা নিঃসরণটা হচ্ছে সরু ছিদ্রপথে আর কি, কোনো ছিদ্রপথে কিছু ছড়ানোর দ্রুত বের নামটা। হয়ে গেল। স্যার কোন একটা ছিদ্রপথ খুব প্রেসারে বাইর হওয়া। ওটাও লাইক Spray- ব্যাপন, কিন্তু ও, এটা ব্যাপন না ইংরেজি- কি। শুভ অফ যাও। ইংরেজিটা জিজ্ঞেস করতেছিলাম, ইংরেজিটা জানো? ভুলে গেছি স্যার। জি স্যার, বুঝি নাই। ওই নিঃসরণের ইংরেজিটা জিজ্ঞেস করতেছিলাম, আমারও মনে স্যার, নেই। ও স্যার, ভুলে গেছি মনে নেই স্যার। ওকে, সমস্যা নাই। দ্যাট মিন্স হচ্ছে ব্যাপন আর নিঃসরণ ওগুলো হচ্ছে সেম টাইপের জিনিস, এবং এগুলা সব জায়গাতেই হচ্ছে যে ওই র্যান্ডম মোশনটা চলে, ব্রাউনিয়ান মোশনটা চলে। দ্যাট মিন্স কোনো ধরনের প্যাটার্ন নাই যে কি হবে। এরকম ফিজিক্সে বা নেচারে আর অনেক কিছুই আছে, যেমন রেডিয়েটিভিটি, এটা হচ্ছে এক ধরনের কি র্যান্ডম ব্যাপার, এটার কোনো প্যাটার্ন নাই, কিভাবে হবে কেমনে হবে এটার কোনো প্যাটার্ন নাই। এই জন্য রেডিয়েটিভিটির নেচারকে বলা হয় র্যান্ডম নেচার, মানে কোনো নাই, ঠিক ঠিকানা নাই, কখন কি হইতেছে কোনো ঠিক ঠিকানা নাই। তো আমাদের একটা স্যার ছিল, তো আমাদের হচ্ছে ওই ল্যাব যখন হইতো আর কি, এক্সপেরিমেন্ট যেটা করতাম আমরা, আমাদের সারাদিন ব্যাপী ল্যাব হইতো আর কি। তো আমাদের একটা স্যার ছিল, সে হচ্ছে মানে আমাদের এক একটা ল্যাবে এক একজন টিচারের দায়িত্ব থাকতো। তো থার্ড ইয়ারে থাকতে আমরা এই রেডিয়েটিভিটি একটা ল্যাব করছিলাম, এটা করছিলাম হচ্ছে গাইগার মোলার কাউন্টার দিয়ে। তো কাশেম স্যার নামে একটা স্যার, উনি হচ্ছে কোনো ল্যাবে কাউকে সাইন দেয় না, মানে ওনার মতে কারোর ল্যাব হয় না আমাদের, মানে কারোর ল্যাবই হয় না, সব টিচারের ল্যাব আমাদের হয়, আর ওনার ল্যাবে উনি আমাদের সাইন দেন না, হয় নাই, আবার করে নিয়ে আসে এরকম করতো। এবং উনি যেটা করতো প্রত্যেক বছর মানে কোন একটা গ্রুপকে সে টার্গেট করতো, এবং তাদের একটা ল্যাব নিয়ে সে একটা বছর কাটাইতো, মানে ওদের একটা ল্যাব দিয়ে একটা ল্যাবই, মানে ওনার হয়তো 4টা ল্যাব আছে ওই ব্যাচে, তো উনি 4টা ল্যাবের জন্য 4টা ব্যাচ, 4টা গ্রুপকে টার্গেট করতো, এবং ওই 4টা গ্রুপকে নিয়ে সারা বছর ওই 4টা গ্রুপকে দিত, প্যারা দিত, এই তোমরা এটা করো ওইটা করো, মানে উনি এই 4টা গ্রুপেই শুধুমাত্র ল্যাব করাইতে পারতো, আর বাকিরা কেউ করতেই পারতো না, এই অবস্থা। তো মানে ওনার কপাল গুনে একটা গ্রুপে ছিলাম আমি, মানে সেই ল্যাব, মানে ওই কাশেম স্যারের হিস্ট্রিতে আমি একমাত্র যে হচ্ছে ওই ল্যাবে ওনার কাছ থেকে সাইন পাইছিলাম, মানে উনি কখনো ল্যাবে সাইন করেন না। তো আমাকে ক্যান করছিল আমি জানি না, আমরা 3-4 জন ছিলাম, আমাদের এই গ্রুপে সাইন করছিল, মানে খুবই প্রেশার দিছে 3-4 দিন এই একটা জিনিস নিয়ে, 4-5টা গ্রাফ করেছে। গ্রাফটা করানোর পরে বলতেছে যে তোমাদের যে গ্রাফগুলো এমনি করাইতাম, গ্রাফগুলো আসলে দরকার নাই, কিন্তু 8 পর্যন্ত করলেই হবে, মানে এই টাইপের করতে হবে। তো এই গল্প বলতেছিলাম হচ্ছে একটা জিনিস মনে পড়লো, এই জিনিসটা যে উনি এই র্যান্ডম নেচার, রেডিয়েটিভিটি র্যান্ডম নেচার এই এক্সপেরিমেন্টের জন্য একটা মেয়েদের গ্রুপকে টার্গেট করছে, তো ওই মেয়েদের গ্রুপে এই ল্যাবটা করে দিচ্ছিল। তো উনি প্রতিদিন এসে এরকম বলতো এই র্যান্ডম নেচারের মেয়েরা করি। র্যান্ডম নেচারের মেয়ে। মানে উনি বলতে চাইতেছে র্যান্ডম নেচার এক্সপেরিমেন্ট যারা করতেছে ওই মেয়েরা কই, ওরা একটু সহজ করে বলতো র্যান্ডম নেচারের মেয়েরা কই, ঠিক আছে। আচ্ছা, এই আজকে কি আর সারাফত পড়াবেন? করিম, ইমিশন হচ্ছে নিঃসরণ, হ্যাঁ ঠিক আছে, ইমিশনই হচ্ছে নিঃসরণ, ঠিক আছে। হ্যাঁ আমরা আজকে আরেকটু পড়াবো, আমাদের এই 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 ইটা শীতটা শেষ, এই শীতটা আর পড়াবো না, এই শীত এই পর্যন্ত। বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা তোমরা নিজেরা চাইলে একটু বাসায় পড়ে নিও, পরীক্ষায় হয়তো আসবে না। আর কারো যদি জানার জন্য কোনো কিছু বুঝতে সমস্যা হয় এই বাকি জিনিসের উপর, তাহলে আমাকে নিজেরা একটু পার্সোনাল টাইম জিজ্ঞেস করো, আমি তাহলে বুঝিয়ে দিব, সমস্যা। বাট সবাইকে মিলে একসাথে এই জিনিসগুলো আর পড়াচ্ছি, আমি যে পর্যন্ত পড়াইছি এই পর্যন্ত পরীক্ষা আসবে। জি স্যার। আর আমরা আজকে আমাদের যেহেতু খুব বেশি সময় নাই, আজকে পড়ার 2টা ক্লাস পাবো, তো এই কারণে আজকে আরেকটু করবো, সেটা হচ্ছে আমরা যে অপটিক্সটা শুরু করবো। স্যার অপটিক্স কি শেষ হবে আমাদের 3 ক্লাসে? হ্যাঁ
আমি তো হচ্ছে তোমাদের সাথে একটু গল্প সল্প করে আস্তে ধীরে ধীরে পড়াচ্ছিলাম, তো তারপরে শুনি যে হচ্ছে 30 তারিখে পরে ক্লাস হবে না। স্যার অপটিক তো মোটামুটি অনেক বড় আছে। আমি এই জন্যই বলছিলাম স্যার অপটিক তো অনেক বড়। আমরা ইন্টারনেটে বাংলাতে পড়ছি, ওগুলো তাই তো নাকি? স্যার অনেকগুলো পড়ে ফেলছি স্যার, মানে অনেক পড়া স্যার অপটিক্স। সমস্যা নাই, অপটিক্স আমরা 3 ক্লাসেই শেষ হয়ে যাবে। পারি না কিছুই স্যার অপটিক্স। আচ্ছা, অপটিক্স জিনিসটা কি? এটা হচ্ছে অপটিক্স হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে তো থার্মোডাইনামিক্স কি শেষ? লাইটের বিভিন্ন প্রপার্টি। হ্যাঁ, থার্মোডাইনামিক্স শেষ। ও স্যার, যে ব্রাঞ্চে লাইটের বিভিন্ন প্রপার্টি বা লাইটের যে বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হয়, ইনক্লুডিং বিভিন্ন ম্যাটারের সাথে লাইটের যে ইন্টারেকশন, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয় এখানে অপটিক্সে। এবং লাইট রিলেটেড যেসব ইনস্ট্রুমেন্ট আছে, ন্যাচারাল ইনস্ট্রুমেন্ট বা হচ্ছে আর্টিফিশিয়াল যেসব ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্ট নিয়ে যে ব্রাঞ্চে হচ্ছে ডিসকাশন হয়, সেই ব্রাঞ্চের নামই হচ্ছে অপটিক্স। অপটিক্সের বাংলাকে বলা হয় আলোক গতিবিদ্যা। ঠিক আছে? তো অপটিক্স নরমালি 3 ধরনের লাইট নিয়ে আলোচনা করে: ভিজিবল লাইট, আলট্রাভায়োলেট লাইট আর হচ্ছে ইনফ্রারেড লাইট। এই 3 ধরনের লাইট নিয়ে অপটিক্সে আসলে কথাবার্তা বলা হয়। ঠিক আছে? তো অপটিক্স এই কোর্সটা মানে যদি মানে ফিজিক্সে যারা গ্রাজুয়েশন করে তাদের জন্য খুবই কঠিন একটা কোর্স। ঠিক আছে, বাট তোমাদের জন্য এখন অপটিক্সটাই স্যার কঠিন স্যার। আমাদের অপটিক্স পড়াইতে হতো ওই স্যার, কাশেম স্যার। তো ধরো ওই কাশেম স্যারের ক্ষেত্রে যেটা হইতো, মানে তুমি যদি কখনো ওই জাহাঙ্গীরনগরে ফিজিক্সে পড়ছো এরকম কাউকে পাও লাইফে, মানে তোমার যে লাইফে মানে তোমার মরার আগ পর্যন্ত যদি কাউকে পাও, তারই জিজ্ঞেস করবা যে কাশেম স্যারকে চিনেন, তাহলে দেখবা তোমাকে 1 ঘন্টা ব্রিফ দিচ্ছে সে। জি স্যার, আরেকদিন আপনি বলছিলেন এই কাশেম স্যারের স্যার কথা। ছিল এরকম। ঠিক আছে, তো আমাদের অপটিক্সের কথা মনে, কাশেম স্যারের কথা মনে পড়লো, তখন এই যে অপটিক্স হচ্ছে কাশেম স্যার পড়ায়। তা আমরা ধরেই দিছিলাম যে এই কোর্সে লাভ নাই, পড়ে লাভ নাই, যা হবার হবে। আচ্ছা, তো এই অপটিক্স নিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের থিওরি আছে, 4টা থিওরি আছে। তো তার মধ্যে একেবারে প্রথম থিওরি যেটা হয়েছিল সেটাকে বলা হয় নিউটনস কর্পাসকুলার থিওরি অফ লাইট। মানে অপটিক্স নিয়ে থিওরি না, অ্যাকচুয়ালি লাইট নিয়ে থিওরি। লাইটের প্রথম থিওরিটাকে বলা হয় কণা তত্ত্ব বা কর্পাসকুলার থিওরি অফ লাইট। এরপরে থিওরিটার নাম হচ্ছে কি তরঙ্গ তত্ত্ব। তরঙ্গ তত্ত্ব, এটা দিচ্ছে ওয়েভ থিওরি, এটা দিচ্ছে হচ্ছে বিজ্ঞানী হাইগেন। তারপর দিচ্ছে কি বিজ্ঞানী ম্যাক্সওয়েল দিচ্ছে কি তাড়িত চুম্বক তত্ত্ব, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। ফাইনালি দিচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, এই 4টা তত্ত্ব আছে হচ্ছে ফিজিক্স লাইটের। তো কর্পাসকুলার থিওরি অফ লাইট হচ্ছে একেবারে বেসিক থিওরি। সেই থিওরিটা আসলে কি বলছে যে লাইট কনসিস্টস অফ টিনি পার্টিকেলস নোন অ্যাজ কর্পাসকুলার। উনি বলছে লাইট হচ্ছে অনেক ছোট ছোট টিনি পার্টিকেল দ্বারা তৈরি, যেগুলোকে বলা হয় কর্পাসকুলার বা কণা। তো এখন আমরা জানি যে লাইট আসলে যে কণা দ্বারা তৈরি সেটাকে আসলে কর্পাসকুলার বলা হয় না, সেটাকে বলা হয় হচ্ছে ফোটন। ঠিক আছে, তো বিজ্ঞানের আবির্ভাব হয়েছে এইভাবে আস্তে আস্তে। মানে ফার্স্ট একটা থিওরি দিচ্ছে, সেই থিওরির উপর বেস করে আরেকজন একটা থিওরি দিচ্ছে, তার উপর বেস করে আরেকজন একটা থিওরি দিচ্ছে, এরকম করে বিজ্ঞানের ডেভেলপমেন্ট হয়েছে। এবং এখন যে অবস্থায় আছে বিজ্ঞান, এটা আরো ডেভেলপ হবে। মানে বিজ্ঞানে আমরা এখন যা জানি, মানে আজকে আমি তোমাদের ক্লাসে যেটা পড়াচ্ছি, যদি তোমাদের সাথে কখনো সুযোগ হবে না, কিন্তু যদি এরকম কখনো হয় যে 20 বছর পর আবার আমি তোমাদের কোনো ক্লাসে পড়াচ্ছি, তোমরাও পড়বা না আমিও পড়াবো না, ব্যাপারটা এরকম। কিন্তু তারপরে যদি হয় তখন দেখা যাবে আমি আবার ডিফারেন্ট জিনিস পড়াচ্ছি, মানে একই জিনিস একটু ডিফারেন্ট ভাবে পড়াচ্ছি, কারণ বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল। তো লাইট কনসিস্টস অফ ভেরি টিনি পার্টিকেলস নোন অ্যাজ কর্পাসকুলার। মানে লাইট হচ্ছে কর্পাসকুলার নামক একটা টিনি পার্টিকেল দ্বারা তৈরি। আচ্ছা, দিস কর্পাসকুলারস on emission from the source of light travel in straight line with high velocity. বলছিল যে এই কণাগুলা যখন ইমিশন হয়
তখন এই কণাগুলা সরল পথে চলে অনেক হাই ভেলোসিটিতে। তো আমরা এখন তাই জানি যে লাইট সবসময় সরল পথে চলে নরমালি এবং হাই ভেলোসিটি মানে লাইটের ভেলোসিটি হচ্ছে সর্বোচ্চ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, এর চেয়ে বেশি ভেলোসিটি হওয়া সম্ভবই না। আচ্ছা, আরেকটা জিনিস 3 নাম্বার, যেটা হচ্ছে মানে এটা নিয়ে খুব ডিবেট ছিল যে আমরা একটা বস্তু কিভাবে দেখি। আমরা একটা বস্তু দেখি এইভাবে যে when these particles enter the eyes they produce image of the object or sensation of vision। যখন এই পার্টিকেল গুলা, এই কণাগুলো আমাদের চোখে আসে তখন আমরা হচ্ছে একটা বস্তু দেখি বা একটা বস্তু দেখার অনুভূতি তৈরি হয়। আগে মানুষ চিন্তা করতো যে কি হতো, আমাদের চোখ থেকে আলো যাইতো এবং সেই আলো দিয়ে আমরা হচ্ছে আশেপাশের জিনিসপত্র দেখি, কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকম না। আমরা আশেপাশে কোন একটা জিনিস দেখি, কারণ হচ্ছে কারণটা কি বলতো কেউ একজন? স্যার সূর্য থেকে আলো পড়ে, সূর্য থেকে অবজেক্টের উপর আলো পড়ে, পরে ওই অবজেক্টটা আমাদের চোখে প্রতিফলিত হয়, এরকম কিছু। জি স্যার, ওই অবজেক্ট থেকে আলো আসলে আমরা দেখতে পারি। এটা শুধু সূর্য না, যে কোনো লাইট সোর্স থেকে, কোনো লাইট থেকে, হ্যাঁ লাইট থেকে যখন আলো এসে কোনো একটা অবজেক্টের উপর রিফ্লেক্ট হয়, সেই রিফ্লেক্টেড লাইটটা আমাদের চোখে যখন আসে তখন আমরা সেটা দেখি। যার তার কারণে মানে আমি যদি কাউকে দেখি সেখানে আমার দোষ, মানে ধরো আমি কোনো কিছু যদি দেখি তাহলে সেখানে আমার কোনো দোষ নাই, তখন সেখান থেকে আলো আসছে। জি স্যার, ব্যাপারটা তাই না? চোখের দোষ নাই স্যার। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ, চোখের কোনো দোষ নাই। আচ্ছা, তারপর হচ্ছে আলো আসছে এর জন্য দেখছি। corpus colors of different colors have different sizes। মানে এই যে কণাগুলো, এই কণাগুলোর সাইজ হচ্ছে মানে বিভিন্ন কালার হলে তাদের সাইজটা ডিফারেন্ট হয়। আমরা এখনো তাই দেখি যে আমরা বিভিন্ন টাইপের রং দেখি, 7 ধরনের রং আছে, সবগুলা রঙের কি ওয়েভলেন্থের ডিফারেন্স আছে। এটা ভিজুয়াল লাইট, আবার আল্ট্রাভায়োলেট কিছু লাইট আছে, আবার ইনফ্রারেড লাইট আছে। তো সবগুলা কি মানে সাইজ ডিফারেন্স, মানে ওয়েভলেন্থ ডিফারেন্সের সাথে সাথে তাদের কালারটা ডিফারেন্ট হচ্ছে। ঠিক আছে, তার মানে নিউটন সবকিছু হচ্ছে মানে একটা কনসেপ্ট বলে দিয়ে গেছিল, সেই কনসেপ্ট অনুযায়ী আমরা এখন হচ্ছে সেটাকে ডেভেলপ করছি এবং এক্সাক্ট জিনিসটা আমরা জানি। তো হয়তো আরো কিছুদিন পরে আরো এক্সাক্ট জিনিস করতে পারবো। তো এই চারটা থিওরি হচ্ছে নিউটনের কর্পাসকোলার থিওরি অফ লাইটে দেওয়া হয়েছিল। ঠিক আছে, সো এটা একটু পড়বো আমরা সবাই, নিউটনের কর্পাসকোলার থিওরি অফ লাইট, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আসলে এই চারটা পয়েন্ট আমরা লিখে দিব। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনের একটা নীতি আছে, সেই নীতিটা আমাদের জানতে হবে। হাইগেনের নীতিটা কি? হাইগেনের নীতিতে বলা হয়েছে যে every point on a wavefront may be considered as a source of secondary spherical wavelets which spread out in the forward direction at the speed of light। আচ্ছা, তো এই জিনিস জানার আগে আমাদের আসলে জানতে হবে ওয়েভফ্রন্ট জিনিসটা কি। কেউ একজন বলো তো ওয়েভফ্রন্ট জিনিসটা কি? জি স্যার, ইংলিশটা বুঝতেছি না স্যার। তরঙ্গমুখ স্যার। ওয়েভফ্রন্ট বা তরঙ্গমুখ। জি স্যার, হ্যাঁ তরঙ্গমুখ। তরঙ্গমুখ তো স্যার হচ্ছে মানে এটা তরঙ্গের সমদশা, মানে মানে সমদশার যে গতিপথটাকেই করা হয় স্যার, ওটাই তো মানে যেখানে দশা সমান স্যার, ওই সমদশা সম্পূর্ণ কণাগুলোর প্রত্যেকটা তরঙ্গের জন্য দশা সমান দশা সম্পূর্ণ, ওই সমদশা সম্পূর্ণ গতিপথটাই স্যার হচ্ছে তরঙ্গমুখ আর কি। তরঙ্গমুখ অ্যাকচুয়ালি একটা গতিপথ যেখানে কি হয় সব ধরনের দশা সমান হয় আর কণা সেম থাকবে, মানে ফেজ সেম থাকবে, সেটাকে আমরা বলি হচ্ছে তরঙ্গমুখ। ঠিক আছে, জি স্যার। তো তরঙ্গমুখের ইংরেজিকে বলা হয় ওয়েভফ্রন্ট। সো ওয়েভফ্রন্ট হচ্ছে এমন একটা জায়গা, মানে হচ্ছে এমন একটা প্লেন বলতে পারি, এমন একটা তল বলতে পারি যে তলে সবসময় কি হয় সেম ফেজ বা সমদশা সম্পন্ন কণা যেগুলো আছে সেই কণাগুলো অবস্থান করে। ঠিক আছে, তো
ওয়েভ ফ্রন্ট হচ্ছে একটা প্লেন, যে প্লেনে হচ্ছে সবসময় সেম ফেজের যে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলা থাকবে। তো সেই রকম সেম ফেজের পার্টিকেল গুলা এরকম বলা হয়, সেই ওই প্লেনটাকে বলা হয় তরঙ্গ মুখ। এবং তরঙ্গ মুখটা স্ফেরিক্যাল হতে পারে, আবার এরকম লম্বালম্বি হতে পারে, ঠিক আছে। প্লেন ওয়েভ ফ্রন্টও হতে পারে, আবার স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টও হতে পারে। তো ব্যাপারটা কি বলছে, ব্যাপারটা বলা হয়েছে এইরকম যে যেমন যেখানে একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট দেওয়া আছে আর একটা প্লেন ওয়েভ ফ্রন্ট দেওয়া আছে, মানে ধরো এরকম একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট যদি থাকে, তো সেই ওয়েভ ফ্রন্টে কি থাকবে, কিছু পার্টিকেল থাকবে এরকম, তাই না, মানে লাইটের পার্টিকেল থাকবে। তো এই পার্টিকেল গুলা কেমন, এই পার্টিকেল গুলা এই তরঙ্গ মুখে যারা থাকে তারা হচ্ছে তারা নতুন সেকেন্ডারি ওয়েভলেট তৈরি করে, মানে যে এইখানে যে ওয়েভলেট গুলো আছে বা তরঙ্গ গুলো আছে এগুলো হচ্ছে প্রাইমারি ওয়েভ। তো এই ওয়েভ গুলা কি করে, সেকেন্ডারি ওয়েভলেট তৈরি করে, ঠিক আছে। তার মানে এখান থেকে সেকেন্ডারি ওয়েভলেট তৈরি হয়, সেকেন্ডারি ওয়েভলেট হচ্ছে তৈরি হবে এরকম, সামনে সেকেন্ডারি ওয়েভলেট তৈরি হবে। এবং এই ওয়েভলেট গুলা লাইটের ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হয়। এবং একটা নির্দিষ্ট সময় পরে আমি যদি এই যে নতুন যে ওয়েভলেট তৈরি হলো সেই ওয়েভলেট গুলাকে একটা ট্যানজেন্ট আঁকি, ওইখানে দেখবো কি একটা নতুন একটা ওয়েভ ফ্রন্ট তৈরি হয়েছে, ঠিক আছে। এবং নতুন ওয়েভ ফ্রন্ট গুলো আবার কি করবে, নতুন সেকেন্ডারি ওয়েভলেট তৈরি করবে, এবং সেগুলোও কি হবে, সামনের দিকে যাবে। এবং সেখানে যদি আমরা আরেকটা ট্যানজেন্ট রাখি তাহলে সেখানে নতুন একটা তরঙ্গ মুখ পাবো। এটা হচ্ছে স্ফেরিক্যালের ক্ষেত্রে। আবার যদি আমরা লম্ব ভাবের কথা চিন্তা করি, প্লেন ওয়েভ ফ্রন্টের কথা চিন্তা করি, একই জিনিস। এখানে কিছু ওয়েভ ফ্রন্ট আছে, সেই ওয়েভ ফ্রন্ট গুলা এখান থেকে নতুন ওয়েভ ফ্রন্ট তৈরি করবে। সেই ওয়েভ ফ্রন্ট যদি আমরা একটা ট্যানজেন্ট রাখি আবার এরকম হবে, এখান থেকে আবার ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, সেখান থেকে আবার একটা নতুন ট্যানজেন্ট তৈরি হবে, এরকম করে সামনের দিকে অগ্রসর হয়। তো হাইগেন্সের প্রিন্সিপাল হচ্ছে এইটাই, যে একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট নতুন নতুন স্ফেরিক্যাল সেকেন্ডারি ওয়েভলেট তৈরি করে। যে ওয়েভলেট গুলা, ওয়েভলেট আর ওয়েভ হচ্ছে সেম জিনিস, যে ওয়েভলেট গুলা সামনের দিকে লাইটের ভেলোসিটিতে অগ্রসর হয়। এবং একটা নির্দিষ্ট সময় পরে নতুন যে ওয়েভ ফ্রন্ট গুলা তৈরি হয়েছে বা নতুন যে ওয়েভলেট গুলা তৈরি হয়েছে সেই ওয়েভলেটের ট্যানজেনশিয়াল একটা সারফেস যদি আমরা আঁকি তাহলে সেখানে একটা নতুন ওয়েভ ফ্রন্ট পাবো আমরা। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে হাইগেন্সের প্রিন্সিপাল। তো এরপরে হচ্ছে আমরা কি করব, সেটা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভস। আচ্ছা, সুপারপজিশন অফ ওয়েভস জিনিসটা কি? স্বাভাবিকভাবেই মানে ধরো তোমরা ক্লাস করতেছো একটা জায়গায় ভালো মতো, পাশে আরেকটা রুম ক্লাস করতেছে, হঠাৎ করে পাশের রুমে যারা ক্লাস করতেছে এরা তোমাদের রুমে চলে আসে, তখন তো ব্যাপারটা তোমাদের ভালো লাগবে না, তাই না? ভালো লাগবে? তোমাদের কেমন একটা অবস্থা হয়ে যাবে। তো তার মানে তোমার একটা ডিস্টার্ব ফিল হবে। তার মানে যদি এরকম হয় যে একটা মিডিয়াম আছে, সেই মিডিয়ামে একটা ওয়েভ প্রপাগেট করতেছে, এখন বাইরে থেকে আরেকটা তরঙ্গ এসে ওই একই মিডিয়ামে আর কি প্রপাগেট করা শুরু করলো, তখন কি হবে, একটা ডিস্টারবেন্স তৈরি হবে। তো যখন এই ডিস্টারবেন্স তৈরি হবে তখন কি হবে, দুইটা মিলে একটা নেগোসিয়েশন করে একটা নতুন তরঙ্গ তৈরি হয়, তাই না? স্বাভাবিকভাবে তাই তো হবে। তো এটাকেই বলা হয় সুপারপজিশন, যে একটা মিডিয়াম সাইমালটেনিয়াসলি মানে একই সাথে যদি মানে একের অধিক বা 2, 3, 4 নাম্বার অফ ওয়েভ দ্বারা হচ্ছে ডিস্টার্ব হয়, তখন হচ্ছে কি হবে, একটা রেজাল্টেন্ট একটা ডিসপ্লেসমেন্ট তৈরি হবে। সেই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টটা হচ্ছে নতুন একটা ওয়েভ তৈরি করবে। তো এই জিনিসটা আবিষ্কার করে বিজ্ঞানী ইয়াং। তো বিজ্ঞানী ইয়াং উনি নিজে যে কথাটা বলছিল সেটা দেখো যে এখানে দেওয়া আছে, ইন ইয়াংস ওন ওয়ার্ল্ড, when to undulation, যখন দুইটা আন্দোলন ফ্রম ডিফারেন্ট অরিজিন, দুইটা অরিজিন থেকে তৈরি দুইটা আন্দোলন মানে একটা একটার সাথে কোইনসাইড করে পারফেক্টলি বা ভেরি নিয়ারলি, তখন কি হবে, দেয়ার জয়েন্ট ইফেক্ট ইজ দ্য কম্বিনেশন অফ দ্য মোশন বিলংিং টু ইট, মানে তাদের একটা জয়েন্ট ইফেক্ট তৈরি হবে দুইটা থেকে কম্বিনেশন করে, এবং সেটা হবে নতুন তরঙ্গ। তো এই জয়েন্ট ইফেক্টটা কেমন হতে পারে, মানে ধরো যে এখানে একটা ওয়েভ আছে, এখানে আরেকটা ওয়েভ আছে, এই দুইটা ওয়েভ যদি একই জায়গায় চলে আসে, মানে এরকম 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 চলে আসলো, তখন কি হবে, তখন এই দুইটা ওয়েভ মিলে একটা ওয়েভ তৈরি হবে, দুইটা ওয়েভ মিলে তখন একটা ওয়েভ তৈরি হবে, মানে ওই দুইটা ওয়েভের মিলিত একটা ওয়েভ তৈরি হবে।
তো যদি রেজাল্টেন্ট এমন ওয়েভ হয় যে দুইটা ওয়েভ, হ্যাঁ রেজাল্টেন্ট ওয়েভ তৈরি, দুইটা ওয়েভ সেম ফেজে আছে, তখন যেটা হবে y is equal to y1 plus y2। আর যদি অপোজিট ফেজে থাকে তখন হয় y সমান সমান y1 minus y2। তো এটাকে বলা হয় সুপারপজিশন অফ ওয়েভস, যে দুইটা ওয়েভ যদি একই সাথে সাইমালটেনিয়াসলি একটা মিডিয়ামে থাকে, তখন দুইটা ওয়েভ যদি সেম ফেজে থাকে তাহলে তাদের ডিসপ্লেসমেন্ট হবে কি, প্রত্যেকটা ডিসপ্লেসমেন্টের যোগফল। আর যদি তারা অপোজিট ফেজে থাকে তাহলে তাদের ডিসপ্লেসমেন্ট হবে কি, দুইটা ওয়েভের বিয়োগফল। ঠিক আছে, অপোজিট ফেজে থাকলে বিয়োগফল, আর সেম ফেজে থাকলে যোগফল। তো এই নীতিটা কি বলা হয়, সুপারপজিশন অফ ওয়েভস। তো সুপারপজিশন থিওরেমটা অনেক জায়গায় কাজে লাগে, ওয়েভের ক্ষেত্রে কাজে লাগে, লাইটের ক্ষেত্রে কাজে লাগে। তো আমরা ওয়েভের ক্ষেত্রে পড়ছিলাম না একটু? জি স্যার পড়ছি। আলোর উপরই পাতন স্থির তরঙ্গ তৈরি হয়, আবার অনুন্নত সৃষ্টি হয়, ওটা আর কি। তো এখন হচ্ছে আমরা আসলে যাচ্ছি একটা জিনিস পড়ার জন্য, সেটার নাম হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। তো সেই ইন্টারফারেন্স অফ লাইট পড়ার আগে ইন্টারফারেন্স অফ লাইট এর হওয়ার জন্য একটা শর্ত আছে। ইন্টারফারেন্স অফ লাইটের শর্ত কি? আচ্ছা, ইন্টারফারেন্স অফ লাইটের দুইটা শর্ত আছে, শর্ত দুইটাকে আমরা জানি। শর্তগুলো হচ্ছে এরকম যে ইন্টারফারেন্স অফ লাইট হবে তখনই যখন যে লাইট সোর্স থেকে তৈরি হওয়া লাইট ইন্টারফারেন্স হবে, সেই লাইট সোর্সের লাইট গুলোকে কোহারেন্ট হইতে হবে। ঠিক আছে, তো তার মানে কি, কোহারেন্ট বলতে একটা শব্দ, সেই শব্দটা আমাদের জানতে হবে। তার মানে কোহারেন্ট সোর্স জিনিসটা কি? আচ্ছা, কোহারেন্ট সোর্স হচ্ছে সেই সোর্স। স্যার কোয়ারেন্ট হ্যাঁ হ্যাঁ, মানে স্যার শব্দটা কি স্যার কোয়ারেন্ট না কি বল? আরে বেটা কোহারেন্ট লেখা দেখতেছিস না? সুসংগত উৎস আর কি, আলোর সুসংগত উৎস। কোয়ারেন্টাইন না বেটা, তুই যেটা ভাবছিস। হ্যাঁ হ্যাঁ, কোহারেন্ট। আচ্ছা, সুসংগত উৎস যেটাকে আমরা বলি। তো কোহারেন্ট সোর্স জিনিসটা কি, যে ধরো একই ফ্রিকোয়েন্সি এবং কনস্ট্যান্ট বা জিরো ফেজ ডিফারেন্সের যদি দুইটা লাইট ওয়েভ হয়, তাহলে সেই দুইটা লাইট সোর্সকে আমরা বলতে পারি কোহারেন্ট। মানে এই যে এখানে দেখো দুইটা লাইট দেখানো হয়েছে, এই একটা লাইট, এই একটা লাইট, এবং দুইটা লাইটের অবস্থা কেমন? দুইটা লাইট হচ্ছে তাদের ওয়েভলেন্থ সেম, তাদের ফ্রিকোয়েন্সি সেম, তাদের টাইম পিরিয়ড সেম, এবং তাদের মধ্যে জিরো ফেজ ডিফারেন্স আছে বা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স আছে। তো এই ধরনের সোর্সকে আমরা কি বলবো? কোহারেন্ট সোর্স বলবো। ঠিক আছে, কি কি সেম হইতে হবে? ফ্রিকোয়েন্সি সেম, ফ্রিকোয়েন্সি সেম হইলে অবশ্যই ওয়েভলেন্থ সেম হবে, আবার সেটা সেম হইলে টাইম পিরিয়ডও সেম হয়ে যাবে। আরেকটা জিনিস হইতে হবে যে তাদের যে ফেজ ডিফারেন্স থাকবে, সেই ফেজ ডিফারেন্সটা এমন হইতে হবে যে জিরো ফেজ ডিফারেন্স, মানে কোনো ফেজ ডিফারেন্স নাই, বা এমন হতে পারে তাদের মধ্যে হচ্ছে কনস্ট্যান্ট একটা ফেজ ডিফারেন্স আছে, মানে সবসময় একই ফেজ ডিফারেন্স। সেরকম যদি হয় তাহলে সেই ধরনের সোর্সকে আমরা বলবো কোহারেন্ট সোর্স বা সুসংগত উৎস। তো আমরা হচ্ছে এই ইন্টারফারেন্স অফ লাইট এর কনসেপ্টটা পড়ে আজকে শেষ করি, সমস্যা। তো দেখো, ইন্টারফারেন্স অফ লাইট কি? ইন্টারফারেন্স অফ লাইট হচ্ছে এমন একটা ফেনোমেনা, যে ফেনোমেনায় দুইটা ওয়েভ একটা একটার উপর সুপার ইম্পোজ হয়। ঠিক আছে, দুইটা ওয়েভ একটা একটার উপর সুপার ইম্পোজ হয়। তো সুপার ইম্পোজ হওয়ার পরে কি হবে, যে একটা লোয়ার বা গ্রেটার অ্যামপ্লিটিউড তৈরি হবে। দুইটা ওয়েভ যদি একই জায়গায় পড়ে, তখন স্বাভাবিকভাবে অ্যাকর্ডিং টু সুপারপজিশন অফ ওয়েভস সেখানে কি হবে, একটা মানে একটা গ্রেটার অ্যামপ্লিটিউড তৈরি হতে পারে বা একটা লোয়ার অ্যামপ্লিটিউড তৈরি হতে পারে। ঠিক আছে, সো দুইটা ওয়েভ সুপারপজিশন বা ইন্টারফারেন্স হচ্ছে সেই ফেনোমেনা, যে ফেনোমেনার মাধ্যমে দুটা ওয়েভ একটা একটার উপর সুপারইম্পোজ হওয়ার ফলে একটা লোয়ার অ্যামপ্লিটিউড বা একটা হায়ার অ্যামপ্লিটিউড তৈরি হয়। তো এইটাকেই আমরা বলি হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। তো লাইটের ক্ষেত্রে যেটা কি হবে, যে দুইটা লাইট ওয়েভ যদি এক জায়গায় পড়ে, তাহলে কি হবে, তারা সুপার ইম্পোজ হবে। সুপার ইম্পোজ হয়ে কোনো সময় দেখা যাবে যে গ্রেটার অ্যামপ্লিটিউড তৈরি হয়েছে, তার মানে কি হবে, সেখানে লাইটের বেড়ে যাবে, উজ্জ্বলতা বেড়ে যাবে। আবার কোনো সময় দেখা যাবে কি হবে, যে লাইটের উজ্জ্বলতা কমে গেছে, মানে সেখানে হচ্ছে তারা অপোজিট ফেজে পড়ছে এবং তাদের মধ্যে একটা লোয়ার অ্যামপ্লিটিউড তৈরি হয়েছে, মানে লাইটের উজ্জ্বলতা কমে গেছে। স্যার তো এই টাইপের
যখন তৈরি হয় তখন তাকে আমরা বলি হচ্ছে কি বলে ইন্টারফারেন্স অফ লাইট। হ্যাঁ বলো। স্যার এখানে প্রথমে তো একটা সোর্স থেকেই দুইটা আলো তৈরি হয়েছে না স্যার, তো সেক্ষেত্রে যেহেতু একটা সোর্স থেকে তৈরি হয়েছে তাহলে তো নেক্সট যে দুইটা তরঙ্গ সৃষ্টি হয়েছে ওগুলো সেম হয়নি কেন স্যার? ওটা একটু কনফিউশন স্যার। আচ্ছা, একটা সোর্স থেকে তৈরি হওয়া মানে প্রথমে তো লাইট সোর্স, মানে একটা সোর্স থেকেই দুইটা তরঙ্গ সৃষ্টি হয়েছে। প্রথম যে একটা লাইট সোর্স দেওয়া আছে তারপরে থেকেই তো মানে সেম তরঙ্গ থেকেই তো দুইটা তরঙ্গ সৃষ্টি হয়েছে স্যার। তারপরে ওই দুইটা তরঙ্গ সেম হলে তো স্যার স্থির হয়ে যাওয়ার কথা না? বা আপনি বললেন যে স্যার একটা বেশি একটা কম, মানে ওটা বুঝলাম না স্যার। দুইটা তো সমান হওয়ার কথা না? এই জন্য স্যার এটা একটু কনফিউশন, মানে সমান হয়নি কেন আর কি। আচ্ছা ওইটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমরা সামনে যখন ওই ইন্টারফারেন্সে একটা করব, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করব, তখন অ্যাকচুয়ালি তুমি এই জিনিসটা বুঝতে পারবা যে দুইটা সুসংগত উৎস কেন, বা একই সোর্স থেকে লাইট হওয়ার পরে কেন হচ্ছে কি হয়, মানে দুইটার মধ্যে অ্যামপ্লিটিউডের পরিবর্তনটা হয়। ভিন্ন হয়। জি স্যার। হ্যাঁ, তো এখন হচ্ছে মানে এই ইন্টারফারেন্স হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর একটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো মানে যখন হচ্ছে আমাদের হায়ার অ্যামপ্লিটিউড তৈরি হবে তখন আমরা সেই ধরনের ইন্টারফারেন্সকে বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর যখন হচ্ছে লোয়ার অ্যামপ্লিটিউড তৈরি হবে তখন আমরা সেই ধরনের ইন্টারফারেন্সকে বলবো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো আচ্ছা, আরেকটু কন্ডিশনটা আমরা একটু ফুললি পড়ি যে ইন্টারফারেন্স হওয়ার জন্য দুইটা কন্ডিশন মাস্ট। একটা হচ্ছে লাইট সোর্স গুলাকে কোহারেন্ট হইতে হবে, ঠিক আছে, কোহারেন্ট লাইট সোর্স হইতে হবে, এবং সেইখান থেকে মানে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সের আইডেন্টিক্যাল ওয়েভ ইমিট করতে হবে, ঠিক আছে। লাইট সোর্স হতে হবে কোহারেন্ট। কোহারেন্ট মানে কি, যে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সে দুই ধরনের লাইট ওয়েভ থাকবে। আরেকটা জিনিস হইতে হবে, ওয়েভ গুলাকে মনোক্রোমেটিক হইতে হবে। মনোক্রোমেটিক ওয়েভ হইতে হবে মানে যে লাইট ওয়েভ গুলো থাকবে সেই লাইট ওয়েভ গুলাকে হচ্ছে একবর্ণী হইতে হবে। মানে আমরা নর্মাল যে লাইট ইউজ করি সেগুলো হচ্ছে সাদা আলো, সেগুলোর মধ্যে 7 ধরনের লাইট থাকে, এই ধরনের লাইট দিয়ে হবে না। একবর্ণী লাইট যদি হয় তাহলে সেই লাইট দিয়েই হচ্ছে শুধুমাত্র ইন্টারফারেন্স হবে। তো দুইটা শর্ত, এক হচ্ছে লাইট সোর্সকে কোয়ারেন্ট হইতে হবে, আর লাইট সোর্সকে কি মনোক্রোমেটিক হইতে হবে, সিঙ্গেল ওয়েভলেন্থের হইতে হবে। তো এইরকম কোহেরেন্ট সোর্স থেকে উৎপন্ন হওয়া দুই ধরনের লাইট ওয়েভ যদি একটা একটার উপর সুপার ইম্পোজ করে, তখন যদি দুইটা লাইট ওয়েভ সেম ফেজে থাকে, তাহলে দেখো যে এইখানটাতে বলছে দুইটা লাইট ওয়েভ যদি সেম ফেজে থাকে তাহলে একটা ক্রেস্ট আরেকটা ক্রেস্টের উপর গিয়ে পড়বে, আরেকটা ট্রাফ আরেকটা ট্রাফের উপর গিয়ে পড়বে। তাহলে এইখানে একটা লার্জার অ্যামপ্লিটিউড তৈরি হবে, যেমন এই একটা লাইট ওয়েভ, এই একটা লাইট ওয়েভ, আর এই একটা লাইট, এই একটা লাইট ওয়েভ, এই একটা লাইট ওয়েভ, এই দুইটা লাইট ওয়েভ সেম ফেজে আছে, ঠিক আছে। সেম ফেজে থাকার পরে এখানে কি হয়েছে, অ্যামপ্লিটিউডটা বড় হয়ে গেছে। তো যখন এইরকম অ্যামপ্লিটিউড বড় হয়ে যাবে তার মানে তখন উজ্জ্বল আলো তৈরি হবে। মানে যদি আমরা লাইটের কথা চিন্তা করি যে দুইটা লাইট সেম ফেজে পড়তেছে এবং তাদের উজ্জ্বলতা বেড়ে গেছে, মানে এখানে উজ্জ্বল আলো পাচ্ছি, তখন আমরা এই ধরনের ইন্টারফারেন্সকে বলবো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আবার যদি এমন হয় যে দুইটা লাইট ওয়েভ তারা হচ্ছে অপোজিট ফেজে পড়তেছে, দুইটা লাইট ওয়েভ অপোজিট ফেজে পড়তেছে, কেমন এইরকম, যে এরকম একটা লাইট আছে, সে আছে এই ফেজে, আরেকটা লাইট হচ্ছে কেমন এইরকম। তো এই দুইটা লাইট যদি একই সাথে সুপার ইম্পোজ করে তখন অবস্থাটা কি হবে? তখন অবস্থা হবে এরকম যে মানে একটা উপরে একটা নিচে, তখন দেখা যাবে যে কোনো ওয়েভ নাই, একটা নির্দিষ্ট একটা সরল রেখা তৈরি হয়ে গেছে। আবার যদি এমন হয় যে না, একটা বেশি বড় আর একটা হচ্ছে ছোট, তখন দুইটা মিলে কি হবে, দুইটা মিলে একটু ছোট হয়ে যাবে। মানে ব্যাপার হবে এইখানকার যে y1 আর এখানকার যে y2, একটা থেকে আরেকটা যদি বিয়োগ হয় যা থাকে তাই হবে, আর যদি দুটো সমান হয় তাহলে কোনো ধরনের ওয়েভই থাকবে না, ঠিক আছে। তো এইরকম তৈরি হয়। তো এই ধরনের মানে এখানে একটা লোয়ার অ্যামপ্লিটিউড তৈরি হয়। তো লোয়ার অ্যামপ্লিটিউড যদি তৈরি হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে কি, এটাকে বলবো হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো ফাইনালি যদি আমরা দুইটাকে একত্র করে বলি, দুইটাকে একত্র করে বললে ব্যাপারটা হবে এরকম
যে দুইটা আলোক তরঙ্গ যদি একটা আরেকটার উপর সুপারইম্পোজ হয় বা উপরিপাতিত হয়, তাহলে কোনো কোনো সময় তারা যদি সেম ফেজে উপরিপাতিত হয় তাহলে তখন তাদের অ্যামপ্লিটিউড বেড়ে যাবে বা বিস্তার বেড়ে যাবে, তখন তাদের মধ্যে একটা উজ্জ্বল আলোক তৈরি হবে। আবার কোনো কোনো সময় যদি তারা অপোজিট ফেজে পড়ে তখন তাদের মধ্যে কি হবে, তাদের বিস্তার বা অ্যামপ্লিটিউড কমে যাবে, তখন সেখানে অনুজ্জ্বল আলো তৈরি হবে। তার মানে কোনো কোনো জায়গায় আমরা উজ্জ্বল আলো পাচ্ছি আর কোনো কোনো জায়গায় অনুজ্জ্বল আলো পাচ্ছি। তো যেখানে উজ্জ্বল আলো পাবো সেটাকে আমরা বলবো সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স বা গঠনমূলক ব্যতিচার হয়েছে। আর যেখানে হচ্ছে কি হবে, অনুজ্জ্বল আলো পাবো বা অন্ধকার পাবো, সেটাকে আমরা বলবো হচ্ছে এখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে বা ধ্বংসাত্মক ব্যতিচার হয়েছে। তো এই ধ্বংসাত্মক ব্যতিচার আর হচ্ছে গঠনমূলক ব্যতিচার, এই দুইটা ব্যতিচার মিলে টোটাল যে ফেনোমেনা, এই ফেনোমেনাকে আমরা বলি হচ্ছে ব্যতিচার বা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ব্যতিচারের ঘটনা। ব্যতিচারের ক্ষেত্রে কি হবে, যে দুইটা আলো থাকবে, দুইটা লাইট ওয়েভ থাকবে, তারা হচ্ছে একটা একটার উপর সুপারইম্পোজ হবে। সুপারইম্পোজ হলে কোনো কোনো জায়গায় উজ্জ্বল আলো তৈরি হয় আর কোনো কোনো জায়গায় অনুজ্জ্বল আলো তৈরি হয় বা অন্ধকার তৈরি হয়। তো এই উজ্জ্বল আলো অন্ধকার আলো এই ঘটনাটাকেই বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট। তো আজকে আমরা এখানেই রাখবো। নেক্সট দিন আমরা হচ্ছে এই ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের এই সেটআপটা শুরু করব। এই সেটআপটা করব। তো এই সেটআপটা পড়লে আমরা বিভিন্ন ম্যাপ করতে পারবো। দেন হচ্ছে আমরা এই যে কন্ডিশন গুলো পড়বো, কন্ডিশন ফর ব্রাইট ফ্রিঞ্জ, কন্ডিশন ফর ডার্ক ফ্রিঞ্জ, এই দুটো জিনিস পড়বো। দেন আমরা চলে যাব হচ্ছে ডিফ্রাকশনে। ডিফ্রাকশনে ডেফিনেশন পড়বো, কন্ডিশন পড়বো, টাইপস গুলো পড়বো। ঠিক আছে, পড়া শেষ হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের যে মানে ডিফ্রাকশনের ক্ষেত্রে একটা আছে, ইকুয়েশন আছে, এক্সপ্লেইন ডিফ্রাকশন অফ লাইট ডিউ টু ন্যারো লাইট। তো এটার ক্ষেত্রে এটা শুধুমাত্র ফাইনাল ইকুয়েশনটা আমরা করব, করার পরে এই রিলেটেড ম্যাথ করব। ম্যাথ করার পরে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন। স্যার এটার স্যার কি প্রুফ লাগবে? এটা প্রুফ করতে হবে না, শুধু ইকুয়েশনটা বললে হবে? শুধু ইকুয়েশনটা পড়ব। ওকে স্যার। তারপর ইন্টারফারেন্স আর ডিফ্রাকশনের যে পার্থক্য, এই পার্থক্যটা পড়ব। দেন হচ্ছে আমরা পোলারাইজেশনে চলে যাব। পোলারাইজেশনের কনসেপ্ট পড়ব, পোলারাইজেশন রিলেটেড কিছু প্যারামিটার আছে, সেই প্যারামিটার বা টার্মগুলো পড়ব। দেন হচ্ছে এই ব্রুস্টার্স ল পড়ব, ব্রুস্টার্স ল এর প্রুফ পড়ব। তারপর মেলাসের ল পড়ব। দেন হচ্ছে ডাবল রিফ্রাকশনটা পড়ব, ডাবল রিফ্রাকশন পড়ব, তাইলেই শেষ। ঠিক আছে, সো দুইটা ক্লাসে আমাদের হয়ে যাবে, সমস্যা নেই। স্যার প্রেজেন্ট দিবেন এখন? প্রেজেন্ট তো আমার এমনিতেই মানে আমার কাছে একটা রিপোর্ট থাকে ইসের মধ্যে, জুমের মধ্যে, ওই রিপোর্ট থেকে আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। স্যার প্রত্যেকটা একটু দিয়ে দিন স্যার, প্রত্যেক আজকে নেট শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো, সমস্যা নেই। স্যার আমাদের এই প্রেজেন্ট গুলো কি কাউন্ট হবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, কাউন্ট হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আবার জি স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।